ওকে, সো অনলাইন 60 মিনিট সেশন আমরা আলোচনা করব নিউরোলজিক্যাল পেইন ম্যানেজমেন্ট অফ দ্য ম্যাক্সিলোফেশিয়াল রিজন। আজকে আমাদের টপিকস থাকবে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, গ্লসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়া এবং অ্যাটিপিক্যাল ফেশিয়াল পেইন নিয়ে। সো হুম ওকে, সো তাহলে আমাদের আজকে টপিক হচ্ছে নিউরোলজিক্যাল পেইন ম্যানেজমেন্ট অফ দ্য ম্যাক্সিলোফেশিয়াল রিজন, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, গ্লসোফ্যারিঞ্জিয়াল নিউরালজিয়া অ্যান্ড অ্যাটিপিক্যাল ফেশিয়াল পেইন। ওকে, সো আমার ইন্ট্রোডাকশন। আমি একজন একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, বাংলাদেশে প্র্যাকটিস করতেছি। দ্যাটস অল অ্যাবাউট ইট। সো শুরু করি। সো ট্রাইজেমিনাল নিউরালজিয়া, সো হোয়াট ইজ ট্রাইজেমিনাল নিউরালজিয়া? সো ট্রাইজেমিনাল নিউরালজিয়াটা কি সেটা বোঝার জন্য অ্যাট ফার্স্ট আমরা এই ভিডিওটা দেখবো, এতে করে আমাদের টিপিক্যাল নিউরালজিয়া পেইন সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। সো একটা টিপিক্যাল নিউরালজিক পেইন ঠিক এরকম হয়। সো আমি আরবার ভিডিওটা প্লে করি আপনাদের বোঝার জন্য। মনোযোগ দিয়ে খেয়াল করেন ভিডিওটার দিকে। ওকে, সো এই ধরনের পেইন হুইচ ইজ ভেরি ভেরি টিপিক্যাল ফর ট্রাইজেমিনাল নিউরালজিয়া। সো এই ধরনের পেইনগুলোতে আমাদের আমরা টিপিক্যালি আমরা বুঝতে পারি যে হ্যাঁ, দিস ক্যান বি এ ডিফারেন্ট কাইন্ড অফ সিনারিও অ্যান্ড দিস ইজ ট্রাইজেমিনাল নিউরালজিয়া। সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, হোয়াট ইজ ট্রাইজেমিনাল নিউরালজিয়া? Trigeminal neuralgia is basically neuralgic pain, which is a kind of unilateral pain. ফার্স্ট থিং ইউনিল্যাটারাল, এবং এই পেনগুলোকে আমরা টিপিক্যালি ডিসক্রাইব করি এভাবে যে ইলেকট্রিক শক লাইক পেইনস। সো ইলেকট্রিক শক লাইক পেন যখন আমরা প্র্যাকটিস করি, পেশেন্টটা তো ঠিক এক্স্যাক্টলি এভাবে বলে না। সো পেশেন্টের ডিসক্রিপশনটা এরকম পাই অনেক সময় আমরা, যে হঠাৎ করে স্যাত করে ওঠে। আমি একেবারে সহজ করে বলছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এই পেইনটা টিপিক্যালি ডেন্টাল পেইনের মতো না। সো ডেন্টাল পেইন থেকে কিভাবে আলাদা? ইউজুয়ালি আমরা জানি ডেন্টাল পেইন বা পালপাইটিসের পেইনগুলো যেটা হয়, যেটা হচ্ছে নকচার্নাল পেইনটা বেশি হয় রাত্রেবেলা, নাইট পেইন যেটাকে আমরা বলি। এবং স্বাভাবিকভাবে কোনো খাবারের স্টিমুলাস বা হট কোল্ড টেম্পারেচার দিয়ে এগুলা অ্যাজ এ স্টিমুলেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। বাট এসব এটার বেলায় ব্যাপারটা এরকম থাকে না। সিভিয়ার ইলেকট্রিক শক লাইক পেইন থাকে। ওকে, অ্যান্ড যে কোনো সময় উঠতে পারে। সো এই জন্য বলা হয় অ্যাব্রাপ্ট ইন অনসেট অ্যান্ড টার্মিনেশন। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এটা ট্রাইজেমিনাল নার্ভের ডিস্ট্রিবিউশন এরিয়াতে এটা কনফাইন্ড থাকে। সো লিমিটেড টু দ্য ডিস্ট্রিবিউশন ওয়ান অর মোর ডিভিশনস, লাইক আমরা জানি ট্রাইজেমিনাল নার্ভের তিনটা ডিভিশন: অপথলমিক, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন। সো ইউজুয়ালি সে একটা, ইন রেয়ার সিনারিও একের অধিক ডিভিশনের সাথে সেটা ইনভলভ থাকতে পারে। সো তাহলে ট্রাইজেমিনাল নিউরালজি ইজ ইউনিল্যাটারাল পেইন নাম্বার ওয়ান, এবং এটা খুবই সংক্ষিপ্ত একটা পেইন। সো ব্রিফ টাইম। সো দ্যার ইজ এ সার্টেন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর ট্রাইজেমিনাল নিউরালজিয়া। সো কি 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 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে ট্রাইজেমিনাল নিউরালজিয়ার পেইনটা ডিফাইন করার জন্য? ফার্স্ট অফ অল, দিস পেইন ইজ রিকারেন্ট পেইন, মানে এই পেশেন্টের পেইনগুলা একটা দিনে সর্বোচ্চ 10 বার পর্যন্ত হতে পারে, 10 বা কারো বেলা আরো বেশি হতে পারে। ওকে, সো রিকারেন্ট ইন নেচার, এটা একটা ব্যাপার। অ্যান্ড পারাক্সিমাল, হঠাৎ করে পেইনটা উঠতে পারে, কখন উঠে এটা কোনো ঠিক ঠিকানা নাই। সো দ্যাটস ওয়াই ইটস কল্ড পারাক্সিমাল পেইন। অ্যান্ড যেটা বললাম ইউনিল্যাটারাল ফেশিয়াল পেইন, যে কোনো একটা পাশে, আইদার রাইট সাইড অথবা লেফট সাইড। হ্যাঁ, বাট ইউজুয়ালি বায়োল্যাটারাল হয় না। সো দিস ইজ ইউনিল্যাটারাল ফেশিয়াল পেইন। আর যেটা বললাম, ইন কেস অফ ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এটা স্বাভাবিকভাবে ট্রাইজেমিনাল নার্ভ ডিস্ট্রিবিউশন এরিয়াতে কনফাইন্ড থাকে। মোস্ট ইম্পর্টেন্ট টাইম, মোস্ট ইম্পর্টেন্ট থিং, বেশিরভাগ সময় ও রেডিয়েট করে ওর ডিস্ট্রিবিউশন এরিয়াকে ইন্ডিকেট করার জন্য, বাট কখনোই মিড লাইনটা ক্রস করে না। লাইক রাইট সাইডের পেইন কখনো মিড লাইন ক্রস করে লেফট সাইডে যাবে না, অথবা লেফট সাইডের পেইন কখনো মিড লাইন ক্রস করে রাইট সাইড যাবে না।
এই ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট টু এক্সক্লুড দ্য আদার ডায়াগনোসিস। আমাদের আদার যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে ট্রাইজেমিনাল নিউরোলজির সাথে, সেগুলোকে এক্সক্লুড করার জন্য এটা অনেক বেশি আমাদেরকে হেল্প করবে। সো ইউজুয়ালি নো রেডিয়েশন বিয়ন্ড দ্য ডিস্ট্রিবিউশন এরিয়া। ওকে, সো যেটা বললাম যে পেইনটা খুব ব্রিফ পিরিয়ড অফ টাইম থাকে, ইউজুয়ালি বলা হয় এ ফ্র্যাকশন অফ সেকেন্ড। সো ফ্র্যাকশন অফ সেকেন্ড থেকে ইউজুয়ালি এটা 2 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত হতে পারে। ইউজুয়ালি পেইনটা আপ টু 2 মিনিটস থাকতে পারে, বাট অনেকের বেলায় বা প্রলং কন্ডিশনগুলোতে বা লং টার্ম কেসগুলোতে 2 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত থাকতে পারে, বাট ম্যাক্সিমাম 10 মিনিট। বাট টিপিক্যাল যে ফার্স্ট ডায়াগনোসিসের বেলা বা ইনিশিয়াল শুরুর দিকে সেটা আপনার ম্যাক্সিমাম 2 মিনিট স্থায়ী হয়। ওকে, এটা একটা সিভিয়ার ইন্টেন্সিটি অলরেডি বলা হলো, এবং হচ্ছে ইলেকট্রিক শক লাইক শুটিং, স্ট্যাবিং or sharp in quality. Okay, so precipitated by enormous stimuli, that is various kind of stimuli within the affected trigeminal distribution. তো এটা বলতে আসলে আমরা কি বুঝি? So these are typical trigeminal nerve, and trigeminal নার্ভের সামনের দিকে এখানে থাকে হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, which is called গ্যাসেরিয়ান গ্যাংলিয়ন। আর এটা টিপিক্যাল তিনটা ডিভিশন: অপথলমিক, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন। ওকে, সো এই যে তিনটা ডিভিশন, ওদের যে ডিস্ট্রিবিউশন এরিয়া, এদের ডিস্ট্রিবিউশন এরিয়ার যে কোনো একটা এরিয়াতে বেশিরভাগ সময় এটা ইনভলভ থাকে, এবং পেইনটা ওই ওই এরিয়া জুড়ে রেডিয়েট করে। দ্যাট মিনস আমরা যদি একটা এমআরআই দেখি, সো দিস ইজ আওয়ার ট্রাইজেমিনাল নার্ভ ক্রস সেকশনাল, দিস ইজ দ্য করোনাল ভিউ, করোনাল সেকশন অফ দ্য ব্রেন এমআরআই। সো দিস ইজ অপথলমিক ডিভিশন, দিস ইজ ম্যাক্সিলারি ডিভিশন অ্যান্ড দিস ইজ ম্যান্ডিবুলার ডিভিশন। সব এই টোটালটাই হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভটা। মানে এর আগের ছবিটা জাস্ট আমরা যদি এটাকে এভাবে একটা ক্রস সেকশন করি, এভাবে যদি আমরা ক্রস সেকশন করি, আলটিমেটলি আমরা এই ধরনের একটা ইমেজ পাবো। সো উপরের দিকে অপথলমিক, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন মধ্যে ট্রাইজেমিনাল নার্ভ। আমরা আরো ভালোভাবে বোঝার জন্য যেটা করতে পারি, এটার একটা আমরা এমআরআই দেখতে পারি, এমআরআই এর সেকশনাল ইমেজটা দেখতে পারি। সি, দেখা যাচ্ছে? ওকে, সো এই যে আমাদের জাস্ট করোনাল সেকশন গুলোকে আমরা সামনে পিছনে করলে ভালো করে বোঝা যাচ্ছে যে দিস ইজ আওয়ার ট্রাইজেমিনাল নার্ভ, যেটা আমাদের আহ, আহ, আমাদের যেটা হচ্ছে মিডল ক্রেনিয়াল ফোসা থেকে দেন ফোরাম, বেস অফ দ্য স্কালের বিভিন্ন ধরনের ফোরামেন লাইক ফোরামেন ওভালি, ফোরামেন রোটান্ডাম অ্যান্ড ইনফ্রা সুপ্রিয়র অরবিটাল ফিশার, এই ধরনের ফোরামেন দিয়ে বের হয়। সো যদি আমরা অ্যানাটমিতে ব্যাক করি, আমাদের মনে আছে কিনা অপথলমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ exists from the brain with the superior orbital fissure, and maxillary nerve from the foramen rotundum, and mandibular nerve from the foramen ovale, right? সবার তো মনে আছে আশা করি এই ইনফরমেশন গুলো, যে কে কোন ফোরামেন দিয়ে এক্সিট করে। ওকে, সো এই হচ্ছে আমাদের টিপিক্যাল ট্রাইজেমিনাল নার্ভ, এবং ট্রাইজেমিনাল নার্ভের এমআরআই আমরা দেখলাম। ওকে, এবার আসি। সো এই পেইনটা কেন হয়? ওকে, এটা নিয়ে অনেক মেকানিজম আছে, অনেক কনফিউশন আছে। তো চলেন আমরা একটা ভিডিওর মাধ্যমে সেটা একটু দেখার চেষ্টা করি। চলেন। সো দিস ইজ আওয়ার টিপিক্যাল, এই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের ব্রেন স্টেম। আমরা যদি ব্রেন স্টেমের কথা ভুলে না যাই, অ্যান্ড ব্রেন স্টেমে আমাদের পন্টো মেরুলি জাংশন থেকে শুরু হয় আমাদের ট্রাইজেমিনাল নার্ভ, এবং ট্রাইজেমিনাল নার্ভের পাশেই একটা আর্টারি লুপ করে, যেটাকে বলা হয় সুপিরিয়র সেরেবেলার আর্টারি। সো মোস্ট অফ টাইম যেটা হয়, এই ব্রেন স্টেমের এই জায়গাটাতে সুপিরিয়র সেরেবেলার আর্টারির যদি এক্সেসিভ পালসেশন থাকে, এই পালসেশনের কারণে এই আর্টারিটার ডিমাইলিনেশন হয়ে যায়। কি হয়ে যায়? ডিমাইলিনেশন। আর ডিমাইলিনেশন হওয়ার কারণে অ্যাবনর্মাল নার্ভ ইম্পালস জেনারেট হয়, আর অ্যাবনর্মাল অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়, আর যার কারণে আমরা এই পেইনফুল একটা স্টিমুলাস পাই। তো আমি আবার একটু ভিডিওটা প্লে করি, আমরা আবার দেখি। সি, সো দিস আর ব্রেন স্টেম, অ্যান্ড ব্রেন স্টেম থেকে পন্টোমিনালি জাংশন থেকে আমাদের শুরু হচ্ছে কি ট্রাইজেমিনাল নার্ভটা। সো ট্রাইজেমিনাল নার্ভটা এখান থেকে শুরু হলে আলটিমেটলি যেখান থেকে শুরু হয়, জাস্ট এট দ্য অরিজিনে সুপিরিয়র সেরেব্রাল আর্টারিটা থাকে, এন্ড সুপিরিয়র সেরেব্রাল আর্টারির যদি অ্যাবনর্মাল, যদি কোনো টুইস্টিং থাকে, কম্প্রেশন থাকে, হ্যাঁ, এই রুটে, তখনই দেখা যায় এই আর্টারি লুপের কারণে এই আমাদের নার্ভটা ডিমাইলিনেশন হয়, আর তখনই আমরা এই ধরনের অ্যাবনর্মাল স্টিমুলাসটা পাই। বুঝতে পারছি কিনা আমরা? ওকে, এবার আসি। সো পেইনের কারণটা আমরা অলরেডি জানতে পারলাম, আমরা যখন রিয়েল লাইফ অ্যানাটমিটা দেখি। সো দিস আর টিপিক্যাল ট্রাইজেমিনাল নার্ভ, দেখা যাচ্ছে একজন,
and এই যে আর্টারিটা, দিস ইজ কল্ড সুপিরিয়র সেরেব্রাল আর্টারি। আরেকবার দেখেন, সো দিস ইজ দ্য নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভ, and this is the superior cerebral artery. So আর্টারিটা কি করে, আপনার নার্ভের সাথে অ্যাডিশন ক্রিয়েট করে, কম্প্রেস করে, টুইস্ট করে থাকে। ওকে, এসব ঘটনার কারণে যদি কোনো কারণে নার্ভের পালসেশন বেড়ে যায়, তো নার্ভের পালসেশন, সরি নার্ভ বলতেছি, আর্টারি পালসেশন বেড়ে যায়। আর্টারি পালসেশন কখন বাড়তে পারে, লাইক কারো যদি হাইপার টেনশন থাকে, আনকন্ট্রোল হাইপার টেনশন থাকে, ওকে। সো অথবা এজিং প্রসিডিওরে, বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় ব্রেনের যে প্যারেনকাইমা, এটা সাইজটা তো ছোট হয়ে যায়, ওকে। তখন ভ্যাসেল গুলা আস্তে আস্তে করে ঝুলে পড়ে, বা ব্রেন প্যারেনকাইমা ঝুলে পড়ে নিচের দিকে, ফলে ভ্যাসেল গুলোর উপর প্রেশার পড়ে, কারণ ভ্যাসেল গুলো তো উপরে স্কালের সাথে লাগানো। সো তখন প্রেশার পড়ে, তখন আলটিমেটলি এই ধরনের এই কম্প্রেশন লাইক ফিচার গুলা বেশি পাই। আর এর কারণে দেখবেন ট্রাইজেমিনাল নিউরালজিয়ার পেশেন্ট গ্রুপ হচ্ছে কাইন্ড অফ লেড এজ বলতে আমি বুঝাচ্ছি আপনার লেট অ্যাডাল্ট, লাইক 45 to 55, এই বয়সটাতে, যখন আমাদের ব্রেনের রিগ্রেশনটা শুরু হয়, ব্রেন প্যারেনকাইমাটা সাইজে ছোট হওয়া শুরু করে, আর তখনই এই ট্রাইজেমিনাল নার্ভের উপর প্রেশারটা পড়ে এবং আলটিমেটলি আমাদের সিভিয়ার শক লাগে, আমরা পেইনটা পাই। ওকে, সো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা কেন পেইনটা হয় আর কে রেসপন্সিবল? সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। সবাই কি আর্টারিটা বুঝতে পারছেন, কোন আর্টারি এবং কিভাবে থাকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, জি ওকে, ভাইয়া। থ্যাংক ইউ। সো সো যেটা আমরা বুঝতে পারলাম, ফলে আলটিমেটলি যেহেতু ট্রাইজুইনাল নার্ভের আমাদের তিনটা ডিভিশন, দ্যাট ইজ হচ্ছে অপথলমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন এবং ম্যান্ডিবুলার ডিভিশন। তার মানে কি, এই নার্ভের উপর যদি কোনো কারণে প্রেশার পড়ে, তাহলে পেইনগুলো কোথায় হতে পারে? ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজুইনাল নার্ভের ডিস্ট্রিবিউশন এরিয়া। তার মানে কি, এই দেখেন ম্যান্ডিবুলার নার্ভের ডিস্ট্রিবিউশন এরিয়া হচ্ছে টোটালটা, মানে কি অ্যাঙ্গেল অফ দ্য মাউথের লোয়ার লিপের নিচ থেকে বাকি টোটালটা, এই টোটাল জায়গাটা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভের ডিস্ট্রিবিউশন। তাহলে এই টোটাল জায়গাতে যদি যদি আমাদের ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ যদি ইনভলভ থাকে, টোটাল জায়গাতে পেইন হবে। যদি ম্যাক্সিলারি ব্রাঞ্চটা যদি ইনভলভ থাকে, তাহলে এই অ্যাঙ্গেল অফ দ্য মাউথের উপর পর্যন্ত, বাট অ্যাঙ্গেল অফ মাউথের উপর থেকে ল্যাটারাল ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ, ওই পার্ট থেকে আলটিমেটলি লোয়ার আইলিড পর্যন্ত আমাদের ইনভলভ থাকবে ম্যাক্সিলারি ডিভিশন। বাট তার উপরে যদি থাকে, সেটা হচ্ছে আমাদের অপথলমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। তার মানে কি, ট্রাইজেমিনাল নার্ভের তিনটা ডিভিশনটা আলাদা আলাদা ভাবে এই ধরনের ডিস্ট্রিবিউশন এরিয়া হিসেবে কাজ করে। খুবই সিম্পল। এবার আসি, এই পেইনগুলো আমি বলছিলাম রেডিয়েট করে। সো যদি পেইনটা এমন হয় যে আপনার পেইনটা ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, দ্যাট মিনস আপনার লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবল বা ম্যান্ডিবলের নিচ থেকে বা আচ্ছা, তার আগে আরেকটা স্লাইড দেখি আমরা। তাহলে আমরা যেটা বললাম যে তাহলে পেইনটা তিনটা ডিভিশন থেকে আসতে পারে। এবার আসি, there is some typical triggering factor. Okay, so and triggering factor, and there is some typical trigger zones. ওকে, সো হোয়াট আর দ্য ট্রিগারিং ফ্যাক্টর এই পেইনের জন্য ট্রিগারিং ফ্যাক্টর হচ্ছে ইউজুয়ালি দে আর নট এ প্যাথোলজিক্যাল অর পেইনফুল ট্রিগার্স। হ্যাঁ, তারা ইউজুয়ালি এই ধরনের ট্রিগারগুলো সেইভাবে পেইনফুল ট্রিগার হিসেবে আমরা এটাকে কাউন্ট করি না, লাইক লাইট টাচ, টকিং, চুইং, ব্রাশিং টিথ, ওয়াশিং অর ড্রাইং, ড্রিঙ্কিং অ্যান্ড শেভিং। ওকে, সো দিস এটা কোনোটা কিন্তু আমাদের কোনো পেইনফুল স্টিমুলাস না, যার মাধ্যমে যে আমাদের পেইন হবে এমন কোনো কিছু না কিন্তু। বাট এরপরও পেইন হচ্ছে, কারণটা একটু পরে দেখবো। সো অলরেডি একটা কারণ আইডিয়া পেয়ে গেলাম, যে আমাদের নার্ভের উপর কম্প্রেশন হচ্ছে। সো কোন কোন জোনে এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো কাজ করে? ফার্স্ট অফ অল ন্যাজোলেভিয়াল ফোল্ড, দেন হচ্ছে আপার লিপ, ওকে, ল্যাটারাল পার্ট অফ দ্য লোয়ার লিপ, চিন, চিক, অ্যালভিউলার জিঞ্জিভা। সো দেখেন তো, ন্যাজোলেভিয়াল ফোল্ড যদি বলে, ন্যাজোলেভিয়াল ফোল্ড হচ্ছে এই জায়গাটা। সো এই জায়গাটায় যদি আপনার ট্রিগারিং জোন হয়, এটা আসলে কোন ডিস্ট্রিবিউশন ইন্ডিকেট করে বলেন তো এই জায়গাটাতে? ম্যাক্সিলারি ডিভিশন। হ্যাঁ, কোনটা? সরি, ম্যাক্সিলারি। ওকে, সো তখন আমরা চিন্তা করব যে পেইনটা কোন দিকে রেডিয়েট করে। সো এখান থেকে যদি তার টাচ করার পরে পেইনটা শুরু হয়, পেইনটা যদি এদিকে রেডিয়েট করে, মানে অ্যাঙ্গেল অফ দ্য মাউথের দিকে রেডিয়েট করে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথের দিকে, তার মানে এটা ম্যাক্সিলারি ডিভিশন। বাট এখান থেকে যদি পেইনটা শুরু হয়ে এটা যদি উপরের দিকে রেডিয়েট করে, উপরের দিকে, তার মানে এটা অপথলমিক ডিভিশন। থাকবে। তো ন্যাজোলেভিয়াল ফোল্ড একটা কনফিউজিং জায়গা, যেটা নিচের দিকে নামলে, এই যে এই জায়গাটা নিচের দিকে নামলে সেটা হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন, বাট এখান থেকে যদি উপরের দিকে উঠে সেটা কি হবে? অপথলমিক ডিভিশন। এবার আসে অপথ্যালমিক আপার ডিভিশন। লিপ।
আপার লিপ থেকে যদি পেইনটা শুরু হয় এবং যে উপরের দিকে রেডিয়েট করে, এটা ম্যাক্সিলারি ডিভিশন। ল্যাটারাল পার্ট অফ দ্য লোয়ার লিপ থেকে যদি পেইনটা শুরু হয় এবং যদি রেডিয়েট করে উপরের দিকে, তার মানে এটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন। চিক, Mandibular division. ম্যান্ডিবুলার ডিভিশন, চিক, ম্যান্ডিবুলার ডিভিশন ইউজুয়ালি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যার কারণে অ্যাজ এ ডেন্টিস্ট আমাদেরকে এই ট্রাইজেনিউরোলজি জানতে হবে, and this is called alveolar gingiva. So alveolar gingiva is the one of the most important zone for triggering factor of trigeminal neuralgia. So alveolar gingiva কোথাকার alveolar gingiva হতে পারে ম্যান্ডিবুলার alveolar gingiva, হতে পারে maxillary alveolar gingiva. So যদি কখনো alveolar gingiva affected থাকে, পেশেন্ট ভাবে এই দাঁত থেকে ব্যথা হচ্ছে, এবং আমরা ডক্টররাও কনফিউজ হয়ে যাই এবং আমরা মনে করি দাঁত থেকে ব্যথা হচ্ছে। সো অ্যাট ফার্স্ট আমরা কি করি, টিপিক্যালি আমরা সেটাকে রেস্টোরেশন করার চেষ্টা করি, ফলোড বাই রুট ক্যানাল করার চেষ্টা করি, ক্রাউন করার চেষ্টা করি, এবং একটা সময় দাঁতটা এক্সট্রাকশনও করি। বাট যেহেতু পেইনটা একটা নিউরালজিক পেইনটা কখনোই রিমিডি হবে না, এবং আলটিমেটলি এই ধরনের সিনারিও আমাদের জন্য টিপিক্যাল পেইন ইন দ্য ইডেন্টুলার সাইড। লাইক খেয়াল করেন, একই পেশেন্ট একবার আসছিল এই জায়গাটাতে, তার পেইনফুল কন্ডিশন, যে এখানে একটা এক্সট্রাকশন হয়েছে। এক্সট্রাকশনটা কেন করা হলো? এক্সট্রাকশন করাই হয়েছে তার শুধুমাত্র এই অ্যালভিওলার এই জিঞ্জিভাতে ব্যথা হয় বলে। সো এক্সট্রাকশন করা হচ্ছে। এন্ড এক্সট্রাকশন শুধুমাত্র একটা না, খেয়াল করেন সেম পেশেন্ট আরো কয়েকটা দাঁত তার 3-4 মাস পরে, 3-4 মাস বলতেছি, প্রায় 1 বছর পরে সে আবার আসছে, তখন দেখা গেল যে তার এই দাঁতগুলো সে এক্সট্রাকশন করে ফেলছে। আর এমনি দেখেন টোটালি ইরেন্ডুলাস এরিয়া, এখনো তার ঠিক এই জায়গাটাতেই ব্যথা। তার মানে কি, পেইন ইন দ্য অ্যালভিওলার জিঞ্জিভা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সো পেশেন্ট যদি কখনো এই ধরনের সিভিয়ার শক লাইক পেইন বলে, এবং যেটা ইউজুয়ালি ডেন্টাল পেইনের মধ্যে পড়ে না বা ডেন্টাল পেইনের মতো না, প্লাস আমরা যদি ক্লিনিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি রেডিওলজিক্যাল এভিডেন্স যদি না পাই ডেন্টাল পেইনের, কারণ আমরা যদি কোনো একটা ডেন্টাল পেইনের যদি কারণ হওয়ার জন্য কি হতে পারে, যদি আমরা পালপাইটিসের কথা চিন্তা করি, আমরা পাল্প এক্সপোজার বা ক্র্যাক টুথ যদি চিন্তা করি, একটা ক্র্যাক টুথ সিনড্রোম, অথবা যদি একটা ওল্ড রেস্টোরেশনের কথা চিন্তা করি, ওল্ড রেস্টোরেশন থেকে যদি কোনো পেইন হয়, বা ফল্টি রুট ক্যানালের জন্য যদি কোনো পেইন হয়, এ ধরনের কখনোই এই কাইন্ড অফ শক এবং মানে সিভিয়ার পেইন কখনোই হবে না। ওকে, সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। পেশেন্ট যদি এই ধরনের সিভিয়ার শক লাইক পেইনের কথা যদি বলে, এবং যেটা ইউজুয়ালি আনলাইকলি রিগার্ডিং টু ডেন্টাল পেইন, তখন আমরা চিন্তা করতে পারি ওকে, ইট ক্যান বি এ নিউরোলজিক পেইন। বুঝতে পারছি? তার মানে কি, আমাদের জন্য কেন আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করতেছি, মেইন থিংই হচ্ছে এখানে আমাদের অ্যালভিওলার জিঞ্জিভাটা এখানে অ্যাসোসিয়েটেড থাকে। সো বেশিরভাগ বইগুলোতে দেখা যায় যে এই অংশটুকু থাকে, এই অ্যালভিওলার জিঞ্জিভার কথাটা থাকে না। দ্যাটস ওয়াই আমরা কনফিউজ হয়ে যাই যে কি ব্যাপার, দাঁতের ব্যথা, মাড়িতে ব্যথা বলতেছে। হ্যাঁ, তো অনেকে স্কেলিং করে দেয়, যেহেতু মাড়িতে ব্যথা ওকে স্কেলিং করে দেয়, মানে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি পেশেন্টকে কিউর করার জন্য, বাট আনফর্চুনেটলি যে ডায়াগনোসিসটা যদি পারফেক্ট না হয়, পেশেন্ট বছরের পর বছর সাফার করেই যাবে, আলটিমেটলি কোনো রিমিডি আসবে না। এবার আসি, সো এখানে আমরা কথা বললাম যে ট্রিগার্স। সো ট্রিগার্স নিয়ে কথা আসলো যে লাইট টাচ, টকিং, চুইং, ব্রাশিং টিথ, ওয়াশিং অর ড্রাইং, ড্রিঙ্কিং, শেভিং। সো ইউজুয়ালি দিস আর দ্য সেন্সরি ট্রিগার্স। তার মানে কি, এগুলোর জন্য কোন ধরনের নার্ভ ফাইবার রেসপন্সিবল বলেন তো? এই সেন্সরি ইনফরমেশন ক্যারি করার জন্য কোন ধরনের নার্ভ ফাইবার রেসপন্সিবল? এনিওয়ান? afferent nerve fiber. ডেফিনেটলি এফারেন্ট ফাইবার। এফারেন্ট ফাইবার কোনটা আমরা জানি কিনা? সেটা হচ্ছে ওই যে আমাদের এ বিটা ফাইবার। এ বিটা ও ফাইবার, এ বিটা এই যতগুলা আহ, এই যতগুলা সেন্সেশনের কথা বললাম সবগুলো হচ্ছে এ বিটা ফাইবার ক্যারি করে। ওকে, তার মানে কি, আমাদের সেটা যদি ম্যান্ডিবুলার ডিভিশন হয়, ম্যাক্সিলার ডিভিশন হয়, অপথ্যালমিক ডিভিশন হয়, এই ধরনের স্টিমুলাসের জন্য সবগুলোর জন্য কে সেন্সেশন ক্যারি করবে? এ বিটা ফাইবার। এবার আসি আসলে ঘটনাটা কি, খুব মনোযোগ দিয়ে। একটু আগে আমরা দেখে আসলাম ওর নার্ভ রুটটার কথা, ওর নার্ভ রুটের কথা মনে আছে? এই জায়গাটা নার্ভ রুট। এবং আমি বলছিলাম যে এই নার্ভ রুটটা কোথা থেকে বের হচ্ছে, আমাদের ভিডিওতে আমরা দেখলাম পন্টো মেডুলারি জাংশন থেকে আমরা জাস্ট বের হচ্ছে। জাংশন থেকে। তো ইউজুয়ালি ঘটনাটা কি হয়, আমাদের এই ট্রাইজেমিনাল নার্ভ ইজ এ ক্রেনিয়াল নার্ভ, রাইট? বাট ট্রাইজেমিনাল নার্ভের যে অংশটুকু মিডল ক্রেনিয়াল ফোসার মধ্যে থাকে, ওই অংশটুকু ট্রাইজেমিনাল নার্ভের কাভারিং গুলো তৈরি করে অলিগোডেন্ড্রোসাইট অ্যাজ এ পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।
বাট যখন সে ওইখান থেকে বাইরে বের হয়ে আসে, ওকে, তখন অ্যাজ এ ক্রেনিয়াল নার্ভ টিপিক্যালি ওর কাভারিংটা হওয়া উচিত কি দিয়ে? সোয়ান সেল দিয়ে। সো পরের পার্টটুকুতে ওর কাভারিংটা কি দিয়ে থাকে? কাভারিংটা থাকে হচ্ছে সোয়ান সেল দিয়ে। তার মানে কি, দ্যার ইজ এ টার্মিনাল জোন, দ্যার ইজ এ টার্মিনাল না টার্মিনেশন জোন টার্মিনেশন ইন বিটুইন অলিগোডেন্ড্রোসাইট কাভারিং অ্যান্ড সোয়ান সেল কাভারিং। তার মানে কি, দেখেন দুই ধরনের কাভারিং কোথায় আসতেছে? এই জায়গাটাতে আসতেছে, এ দিস দ্য মিটিং পয়েন্ট। সো এবং খেয়াল করলে জানবেন যে ঠিক এই জায়গাটাতে কিন্তু মিটিং পয়েন্টটাতে কিন্তু আমাদের আর্টারি লুপটা ছিল, তাই না? আমরা আর্টারি লুপটা পেলাম, আর্টারি লুপটা কই ছিল? তো চলেন আমরা যদি আবার একটু ভিডিওটা দেখি, দেখেন আর্টারি লুপটা কই ছিল, খেয়াল করেন। সো এই যে সেন্সরি ইনপুট কি দিয়ে গেল? এই বিটা ফাইবার। এবং ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন যেখানে অরিজিন, ঠিক অরিজিনের ওই জায়গাটাতে কিন্তু আপনার লুপটা ছিল। সো এখানে আমরা একটা দেখাচ্ছে মানে তিনটা নার্ভ, যখন সেই অরিজিনটা যে যে জায়গাটা তবে টার্মিনেশনটা হচ্ছে, মানে ভিতরের অংশটুকু ছিল অলিগোডেন্ড্রোসাইট আর বাইরের অংশটুকু হচ্ছে সোয়ান সেলের কাভারিং। সো এই জায়গাটাতে টার্মিনেশন জায়গাটাতে বলা হয় উইক পয়েন্ট বা উইক মাইলিনেশন। সো এই উইক মাইলিনেশন থাকার কারণে এই আর্টারি লুপের জন্য ইজিয়ার হয়ে যায় এই জায়গাটাকে ডিমাইলিনেশন বা ডিমাইলিনেটেড করা। তার মানে কি, ঠিক টিপিক্যালি এই জায়গাটাতে কেন ডিমাইলিনেশন হয়, দিস দ্য মেইন অ্যান্সার। কারণ হচ্ছে দেখেন এই ধরনের লুপ কিন্তু শুধুমাত্র এই জায়গায় থাকে ব্যাপারটা এরকম না, অ্যাক্রস দ্য বডি প্রতিটা আর্টারির আশেপাশেই কিন্তু বেশ ভালো, বেশ ইম্পর্টেন্ট নার্ভ থাকে, ওকে। বাট কোথাও কথা বলা হচ্ছে না স্পেসিফিক, শুধুমাত্র এই ট্রাইজিমিনালের কথা বলা হচ্ছে, বা একটু পরে আমরা দেখবো গ্লসোরিয়াল কথা বলা হচ্ছে, ওনলি বিকজ অফ দিস কাইন্ড অফ সিনারিও, যে টার্মিনেশন ইন বিটুইন টু কাইন্ড অফ নার্ভাল সিস্টেম অ্যান্ড দেয়ার কাভারিং। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাভারিং অলিগোডেন্ড্রোসাইট অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাভারিং হচ্ছে আমাদের সোয়ান সেল, ওকে। এবার আসি, তো এই যে কাভারিংটা চেঞ্জ হওয়ার কারণে আলটিমেটলি যেটা জায়গাটা উইক হয়ে গেল, এর ফলে কি হয়? এর ফলে যে আমাদের টিপিক্যাল এই যে সেন্সেশনের কথা যেগুলো আমরা বললাম, দ্যাট ইজ হচ্ছে লাইট টাচ বা এই ধরনের ট্রিগার্স গুলা, এই ট্রিগার্স এর স্টিমুলাসটা যাওয়ার কথা এ ডেল্টা ফাইবার দিয়ে। বাট যখন সেখানে ডিমেলানেটেড হয়ে যায়, তখন দেখা যায় যে এই স্টিমুলাসটা ওর পাশে থাকা অ্যানাদার নার্ভ ফাইবার হুইচ ইজ কল এ ডেল্টা ফাইবার, ওটা ছিল এ বিটা। এবারে এটাতে কি কাকে স্টিমুলেট করবে? এ ডেল্টা ফাইবারকে। আর এই ডেল্টা ফাইবারকে যখন সে স্টিমুলেট করবে হুইচ ইজ রেসপন্সিবল ফর পেইন, ফলে তার কাছে কি মনে হবে? দিস এ পেইনফুল স্টিমুলাস। বাট এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ নট এ পেইনফুল স্টিমুলাস, রাইট? নর্মাল স্টিমুলাস, নর্মাল সেন্সরি স্টিমুলাস। বাট তার কাছে কি মনে হবে বা পেশেন্টের কাছে কি মনে হবে? দিস এ পেইন। পেইনফুল স্টিমুলাস। এবং আলটিমেটলি সেই অনুযায়ী আমরা পেইনটা পাচ্ছি, ওকে। বিপ্লব, এই এই জায়গাটা আরেকবার একটু বলো। কোনটা ভাইয়া? এই যে যেটাকে পেইন স্টিমুলাস তো মনে এ হচ্ছে, বিটা এই এই ফাইবারকে এই স্টিমুলেট কথাটা করবে একটু তো এটা। আরেকবার। ওকে ওকে ওকে, শিওর শিওর। আচ্ছা, সো আমি আবার বলছি। সো এই যে আমরা জাস্ট জাস্ট আপনারা মনে রাখেন যে আমাদের যখন নার্ভটা মিডে, আমাদের নার্ভের ডিস্ট্রিবিউশনটা নিয়ে একটু মাথায় রাখতে হবে। দ্যাট ইজ হচ্ছে ট্রাইজিমিনাল নার্ভ মিডল ক্রেনিয়াল ফোসা থেকে যখন বাইরে বের হয়ে আসে। সো যখন একটা ট্রাইজিমিনাল নার্ভ মিডল ক্রেনিয়াল ফোসার মধ্যে থাকে অরিজিন হওয়ার পরে, তখন ওকে কাভার দিয়ে রাখে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, বিকজ দিস এ পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সবকিছু কাভার দিয়ে কে দিয়ে রাখে? সেটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। বাট যখনই সেটা আপনার রুট ফর্মেশন করে বাইরে বের হয়ে আসে, তখন ওগুলাকে কে কাভার করে? তখন কাভার করে হচ্ছে ওয়ান সেল। ওকে, কারণ সোয়ান সেল ইজ এ কাভারিং অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সো টার্মিনেশন যখন হয়, যখন একটা অলিগোডেন্ড্রোসাইটের কাভারিং থেকে যখন সোয়ান সেলের কাভারিং এ যখন টার্মিনেশন হয়, ওই জায়গাটাতে, ঠিক ওই জায়গাটাতে লুপটা থাকে। আর যার কারণে, সো আপনি যে কোনো জায়গায় দেখবেন যে জয়েন্টের কথা চিন্তা করেন, একটা পাইপের যে জায়গায় জয়েন্ট, ওই জায়গাটা যদি আমরা আঘাত করি খুব ইজিলি ওটা ভেঙে যাবে, জাস্ট লাইক দিস ওয়ান। সো ওই জায়গাটাতে যেহেতু আর্টারি লুপটা থাকে, সুপার সেরেব্রাল আর্টারি লুপটা থাকে, সো ওই জায়গাটা তো খুব ইজিলি ভাবে মাইলিনেশন হয়ে যায়, ডিমাইলিনেশন হয়ে যায়। রাইট। সো টিপিক্যালি এই সেন্সেশন গুলাকে ক্যারি করার জন্য কাজ করে হচ্ছে এ বিটা ফাইবার, ওকে। বাট যখনই ডিমাইলিনেশন হয়ে যাবে, তখন একটা প্যাথোলজিক্যাল অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়। আর এই প্যাথোলজিক্যাল অ্যাকশন পটেনশিয়াল সারাউন্ডিং নার্ভ ফাইবারকে স্টিমুলেট করে। আর এর পাশের নার্ভ ফাইবারের নার্ভ ফাইবারটাই হচ্ছে এ বিটা ফাইবার হুইচ ইজ রেসপন্সিবল ফর পেইন, ওকে। ফলে আলটিমেটলি আপনার একটা প্যাথোলজিক্যাল অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হইলো ডিউ টু ডিমাইলিনেশন
অ্যান্ড এই ডিম্যালিনেশনটা কেন হচ্ছে? এই যে আমাদের আর্টারি লুপের কারণে আর ডিম্যালিনেশনের কারণে, নার্ভের ডিম্যালিনেশনের কারণে। এবং আলটিমেটলি আমরা একটা প্যাথোলজিক্যাল অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে একটা পেইনফুল স্টিমুলাসের কারণে ব্রেন অথবা আমাদের নার্ভাস সিস্টেম বুঝবে দিস ইজ এ পেইনফুল স্টিমুলাস অ্যান্ড দিস ইজ সিভিয়ার শক লাইক পেইন হবে। হোপফুলি আমরা বুঝতে পারছি। ওকে, ভাই এ এবার বিটা আর এ ডেল্টাটা আবার একটু বলেন, এটা কনফিউজড হয়ে গেছি। পেইন ক্যারি করে এ ডেল্টা। পেইন পেইন ক্যারি করবে ডেল্টা, আর এ বিটা হচ্ছে রেগুলার, এই যে এই টাচ সেন্সেশন গুলো ক্যারি করবে হচ্ছে এ ওটা বিটা। ক্যারি করবে, হ্যাঁ হ্যাঁ, সেন্সরি যে স্টিমুলাসটা ক্যারি করে নিয়ে যাবে আর পেইনটা সাইটে রিচ করাবে হচ্ছে কি এ ডেল্টা। ওকে, এবার আসি। সো আমরা একটু অ্যাকশন পটেনশিয়ালের কথা চিন্তা করি। আমরা অ্যাকশন পটেনশিয়াল ক্লাসের কথা মনে আছে কিনা, যে অ্যাকশন পটেনশিয়াল আমি বলেছিলাম যারা আমার ক্লাস করেছেন যে অ্যাট ফার্স্ট অ্যাকশন পটেনশিয়ালটা ট্রিগার করার জন্য অ্যাট ফার্স্ট কাজ করে হচ্ছে মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেল অ্যান্ড ফলোড বাই সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। ওকে, সোডিয়াম চ্যানেল। তো আমরা যখন একটা থ্রেশহোল্ড পটেনশিয়ালেতে যাব তখন আমাদের মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হয় এবং এরপরে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়। এতটুকু তো সবার মনে আছে আশা করি, তাই না? হ্যাঁ হ্যাঁ। অ্যাকশন পটেনশিয়ালে দুইটা। ডাক্তার শারমিন আপনি ছাড়া সবার কথা জিজ্ঞেস করতেছে, আপনার মনে আছে আমি জানি। ওকে, বাকিদের কি আমরা কি সবাই বুঝি অ্যাকশন পটেনশিয়ালের জিনিসগুলো? এটা অ্যাকশন পটেনশিয়াল গুলা এটা একটু মনে রাখতে হবে, কারণ এই অ্যাকশন পটেনশিয়ালের পাম্পের উপর ডিপেন্ড করে পরবর্তীতে আমরা ড্রাগ গুলা চয়েস করব। জি। ভাইয়া আজকেই ফার্স্ট ক্লাস করছি আপনার। ওকে, সো একটা টিপিক্যাল একটা অ্যাকশন পটেনশিয়াল যখন আমাদের জেনারেট হয়, আমরা যে কোনো একটা অ্যাকশন পটেনশিয়াল আমরা জানি যে থ্রেশহোল্ড পটেনশিয়াল থাকে। থ্রেশহোল্ড পটেনশিয়াল মানে হচ্ছে যে পটেনশিয়ালে স্টিমুলেশন দিলে আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেশন হয় বা জেনারেশন হওয়া শুরু হয়, সেটাকে বলে থ্রেশহোল্ড পটেনশিয়াল। ওকে, আর থ্রেশহোল্ড পটেনশিয়ালে গেলে অ্যাট ফার্স্ট আমাদের মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়, ফলে সোডিয়ামটা এটার ভিতরে ঢুকে, অ্যান্ড পরবর্তীতে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়। ওকে, এবার আসি। যখনই আমাদের একটা ভোল্টেজ গ্রেডেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়, আলটিমেটলি ওই ভোল্টেজ গ্রেডেড সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার পরে নতুন করে আপনি কোনো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারবেন না। আমি একবার সহজ করে বলি, লাইক ধরেন আমার আঙ্গুলের উপরে আঙ্গুলে কেউ যদি আপনি টাচ করেন, আমার টাচ করার কারণে ইনিশিয়ালি মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হবে। সো মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হওয়ার পরে অ্যান্ড দেন ওপেন হবে ভোল্টেজ গ্রেডেড সোডিয়াম চ্যানেল। এখন ধরেন আপনি আমাকে টাচ করে আছেন, সো টাচের সেন্সেশনটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আপনাদের ওই অ্যাকশন পটেনশিয়াল ক্যারি করবে, দ্যাট ইজ অ্যাট ফার্স্ট মেকানিক্যাল স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেল, দেন হচ্ছে ভোল্টেজ গেট সোডিয়াম চ্যানেল। সো আপনি একটা টাচ চলাকালীন আপনি যদি আরেকটা টাচ দেন, যেহেতু ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হলো, সো ও টোটাল ইনফরমেশনটা ব্রেনে পৌঁছানোর আগ পর্যন্ত আপনি যদি আগ পর্যন্ত এবং আপনি যদি এই পৌঁছানোর আগেই আরেকটা টাচ দেন, ব্রেন দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে না যে দ্যার ইজ এ অ্যানাদার টাচ ফর দিস স্টিমুলাস। আমি বুঝতে পারছি, আমি মনে হয় বুঝতে পারিনি। ওকে, এই জিনিসগুলো ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আমি আমার আইপ্যাডে এটা স্ক্রিনটা শেয়ার করি, আমি একটু আঁকার চেষ্টা করি, হোপফুলি ইট উইল বি মাচ মোর ইজিয়ার। আমি চেষ্টা করছি, দেখি। একটা মিনিট। আর সবাই মিউট করে দেন, যখন কথা বলবেন ঠিক ওই মুহূর্তে আনমিউট করবেন। ওকে, 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 হোপফুলি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম, লাইক আপনার ধরেন অ্যাকশন পটেনশিয়ালের কথা যদি আমরা চিন্তা করি, একটা একটা সেলের একটা পটেনশিয়াল থাকে, সেটাকে বলে রেস্ট্রিক্ট মেমব্রেন পটেনশিয়াল। ওকে, একটা সেলের রেস্ট্রিক্ট মেমব্রেন পটেনশিয়াল থাকে হচ্ছে অ্যারাউন্ড -90। ওকে, সো ধরেন এটা হচ্ছে আপনার 0 অ্যান্ড এটা হচ্ছে সেই আপনার -90। ওকে, এটা হচ্ছে আপনার
-90, এটা হচ্ছে আপনার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। ওকে, সো যখন আপনি একটা স্টিমুলাস দিবেন, কাইন্ডলি মিউট করেন কাইন্ডলি। হ্যাঁ, ওকে, এটা ভালো দেখ। ওকে, সো রেস্টিং মেমব্রেন আপনার আমাদের কত, -90 এই পর্যন্ত থাকবে। যখন আপনি যখন টাচ করবেন, আলটিমেটলি এখান থেকে আপনার স্টিমুলাসটা হওয়া শুরু করবে। সো স্টিমুলাসটা উপর দিকে ওঠা শুরু করবে। সো যখন সেটা থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছাবে, তো ধরেন আপনার এখানে থ্রেশহোল্ড পটেনশিয়াল হচ্ছে -55। ওকে, সো যখনই এই স্টিমুলাসটা আপনার টাচ করার মাধ্যমে যদি স্টিমুলাস যদি থ্রেশহোল্ড পটেনশিয়ালকে রিচ করে, আলটিমেটলি তখন এই থ্রেশহোল্ড পটেনশিয়ালে রিচ করলেই আলটিমেটলি কি হবে, আপনার মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে। ওকে, মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে। আর যখন এই সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে, সেলের মধ্যে লটস অফ সোডিয়াম এটার ভিতরে ঢুকবে, আর ঢোকাকে বলা হয় ইনফ্লাক্স। তো লটস অফ সোডিয়াম সেলের মধ্যে ঢুকে গেল। ওকে, এবার আসি। আর যখনই সোডিয়াম ঢুকলো, সোডিয়াম ইজ এ পজিটিভ চার্জ, আলটিমেটলি তখন এই সেলের পজিটিভিটি আরো বাড়বে, ফলে এটা আরো উপরের দিকে ওঠা শুরু করবে, আরো উপরের দিকে ওঠা শুরু করবে। এবার আসি, যখন সে উপর দিকে উঠবে, উঠতে উঠতে আলটিমেটলি একটা পয়েন্টে যে আলটিমেটলি এই যে অ্যাট যেটা বললাম, মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেল। ওকে, সো মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হওয়ার পরে, যখনই সোডিয়ামের পরিমাণটা বেড়ে গেল এর মধ্যে, সাথে সাথে ওপেন হয়ে যাবে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এর আবার দুইটা পোর্ট থাকে, দুইটা গেট থাকে, আউটার গেট এবং ইনার গেট। লাইক ওর ইনার গেট অলওয়েজ ওপেন থাকে, বাট আউটার গেটটা অলওয়েজ ক্লোজ থাকে। যখনই এটা থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছায়, ওই যেমন আপনার এখন 55-এ আসছে পটেনশিয়াল সেলের মধ্যে, ইউজুয়ালি থাকার কথা ছিল -50, যখন সেটা 55-এ চলে আসলো, এবার আপনার এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের যে আউটার গেটটা ওপেন হয়ে যায়, যেটা ক্লোজ ছিল, ক্লোজ থেকে এটা ওপেন হয়ে গেল। আর ওপেন হয়ে গেলে অ্যাগেইন মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেলের সাথে সাথে এবার ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল দিয়ে শত শত সোডিয়াম অ্যাট এ টাইম ঢুকে যাবে। এর ফলে এই জায়গাটাতে একটা জাম্প দিবে, অ্যাকশন পটেনশিয়াল, একটা আমাদের ট্রান্সমিশন, সোডিয়ামের ট্রান্সমিশন আমাদের গ্রাফে একটা জাম্প দিবে। ওকে, কোন পর্যন্ত, যেটা সোডিয়াম সর্বোচ্চ ক্যারি করতে পারে, এন্ড সোডিয়াম সর্বোচ্চ ক্যারি করতে পারে অ্যারাউন্ড 70, +70-র মতো। সো 70 পর্যন্ত সে উঠবে। ওকে, এই যে উঠলো, এই অংশটুকু কি দিয়ে উঠলো, সেটা হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। ওকে, তার মানে আমরা অ্যাট ফার্স্ট ইনিশিয়ালি যে এখান থেকে এতটুকু যে উঠছে, এটা কি দিয়ে উঠছে, মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেল দিয়ে। আর পরবর্তীতে এটার কারণে যখন 55 বলে একটা জাম দেওয়ার পরে এক লাফে 70 পর্যন্ত বা 80 পর্যন্ত গেল কি দিয়ে, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল দিয়ে। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি সবাই? এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে ওকে, পারছি। যিনি আজকে আমার ক্লাস ফার্স্ট করতেছেন উনিও কি বুঝতে পারছেন এই কথাটা? জি ভাইয়া। জি জি। জি। অল্প অল্প ওকে, বুঝছি ভাইয়া। অল্প বোঝার কারণ কি? আচ্ছা, আমি আবার রিপিট করতেছি। ফার্স্ট অফ অল, একটা সেলের নর্মাল অবস্থায় যে পটেনশিয়াল থাকে হুইচ ইজ কল্ড রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল, সেটা হচ্ছে -90, যেটা জিরোর চেয়ে কম, সো -90। সো আমরা যখন টাচ করলে মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেলটা টাচের মাধ্যমে ওপেন হয়। তাহলে মানে এই চ্যানেলটা ওপেন হচ্ছে কার মাধ্যমে, এই চ্যানেলটা ওপেন হচ্ছে টাচের মাধ্যমে, টাচ। ওকে, সো মেকানিক্যাল স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেল, সো টাচের মাধ্যমে সোডিয়াম চ্যানেলটা ওপেন হলে সোডিয়ামটা সেলের ভিতরে ঢুকে। তারপরে সেলের পটেনশিয়ালিটি কত ছিল, -90, সোডিয়াম ইজ এ প্লাস চার্জ, সেলের মধ্যে ঢুকলে আলটিমেটলি কি হবে, সেলের মধ্যে পজিটিভিটি ডেভেলপ করবে, ফলে -90 থেকে আহ, আপনার -55-এ চলে আসলো, পজিটিভিটি চলে আসলো। সো ওর ওর এই সেলের থ্রেশহোল্ড পটেনশিয়ালই হচ্ছে -55। যখনই থ্রেশহোল্ড পটেনশিয়াল পৌঁছে যাবে, তখনই এর ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে, আর তখন আর স্টিমুলাসটা দরকার নাই, টাচ এরপর আর দরকার নাই। এরপরে কি হবে, অটোমেটিক্যালি ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হওয়ার কারণে অ্যাট এ টাইম অনেকগুলো সোডিয়াম সেলের মধ্যে ঢুকে যাবে উইথ দ্য হেল্প অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। সো এই জায়গাটাতে কিন্তু আর আপনার স্টিমুলেশন দরকার নাই, নো স্টিমুলেশন। তার মানে কি, এই জায়গাটাতে আপনি যদি আপনি টাচ করতেও থাকেন, আলটিমেটলি কোনো কাজে আসবে না। ঠিক এই জায়গাটুকু, যে জায়গাটুকুতে আপনার ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের মাধ্যমে সোডিয়ামটা ঢুকে। এবার বুঝতে পারছি জি ভাইয়া। জি জি। সবাই? জি, বুঝতে পারছি। তার মানে হচ্ছে ধরেন আপনার একবার যদি একটা ট্রাইজেমিনাল নিউরালজিয়ার একটা পেইনের একটা এপিসোড শুরু হয়, একটা ট্রিগার শুরু হয়, ওই ট্রিগারটা থাকাকালীন
আরেকটা নতুন করে ট্রিগার তৈরি হবে না, যতক্ষণ না পর্যন্ত এই ট্রিগারটা আস্তে আস্তে করে অ্যাব্রাপ্ট হয়ে যায় আর ভ্যানিশ হয়ে আবার আগের আগের কোথায় রেস্টিং মোমেন্ট পটেনশিয়ালে না চলে আসে। সো এই 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 যতক্ষণ না পর্যন্ত এই পটেনশিয়ালিটি আবার নিচের দিকে না 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 নেমে আসবে, যেটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের নর্মাল ফিজিওলজি, ওকে, ততক্ষণ পর্যন্ত আপনি যদি আবার তাকে পেইনফুল স্টিমুলাস দেন, সে আলটিমেটলি বা আবার যদি এটা ট্রিগার করে সে কোনো পেইন পাবে না। তো এই যে জায়গাটা, যে জায়গাটাতে নতুন করে কোনো স্টিমুলাস দিলে আর পেইন হয় না বা আমরা বুঝতে পারি না, সেটাকে বলা হয় অ্যাবসুলেট রিফ্রেক্টরি পিরিয়ড। আর সহজ কথা আমরা সহজভাবে বলি রিফ্রেক্টরি পিরিয়ড, পিরিয়ড, ওকে, রিফ্রেক্টরি পিরিয়ড। তাহলে রিফ্রেক্টরি পিরিয়ডটা মেনলি কি কাজ করে, এটা কার কার কর্মকাণ্ড, কার কারণে হচ্ছে? ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের কারণে এই রিফ্রেক্টরি পিরিয়ডে ঘটনাটা ঘটতেছে। বুঝতে পারছি? মানে জি আপনি ধরেন একবার টাচ করলেন, বুঝতে পারলো, একটা সময় টাচ করতে করতে এমন একটা চিমটি দিলেন, এবার যদি চিমটির উপরে আরেকটা চিমটি দেন, পরে যে চিমটিটা দিলেন ওই সেন্সেশনটা ব্রেন বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কারণ ওই মুহূর্তে অলরেডি ভোল্টেজ গ্রেডেড সোডিয়াম চ্যানেলটা ওপেন, এই ওপেন অবস্থায় নতুন করে আরেকটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয় না নতুন করে, যতক্ষণ না পর্যন্ত এই অ্যাকশন পটেনশিয়ালটা একেবারে বেজে চলে না আসে বা রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল চলে না আসে। সো এই পিরিয়ডটাকে বলা হয় রিফ্রেক্টরি পিরিয়ড। সো ইন কেস অফ ট্রাইজেমিনাল নিউরালজিয়া যে ঘটনাটা ঘটে, ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে আমাদের রিফ্রেক্টরি পিরিয়ড থাকে, লাইক একবার একটা পেইনফুল স্টিমুলাস শুরু হওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত এটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নতুন করে একটা পেইনফুল স্টিমুলাস শুরু হবে না বা নতুন করে পেইন হবে না, নাম্বার ওয়ান। একটা পেইন এবং পরবর্তীতে আরেকটা পেইন, লাইক ধরেন একটা সকাল 9টা বাজে তার একবার পেইন উঠলো, এরপর আবার পেইন উঠলো দুপুর 1টা বাজে। এই যে মাঝখানের যে পেইনটা, পিরিয়ডটা, এই পিরিয়ডে তার কোনো ধরনের পেইনফুল পেইন উঠবে না টিপিক্যালি। এবং নর্মালি যে জায়গাটাতে আপনি ট্রিগার করছেন, লাইক অ্যালভিলার জিঞ্জিভা হতে পারে, বাকাল মিকোজা হতে পারে, মানে অ্যালভিলার জিঞ্জিভা হতে পারে, আপার লিপ হতে পারে, যেখানে আপনার ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, এই সময়টাতে ওই ট্রিগারিং ফ্যাক্টর এবার টাচ করেন, আলটিমেটলি কোনো প্রকার পেইন থাকবে না এবং সেখানে কোনো রকম সেন্সরি ডিফিসিট থাকবে না। দ্যাট মিনস ওই জায়গায় টাচ করলে সে নর্মাল পিপলের মতো বা নর্মাল সাইডের মতো সেন্সেশনটা পাবে, কোনো ব্যথা পাবে না। বুঝতে পারছি কিনা? তার মানে কি খুবই ইম্পর্টেন্ট কিছু টপ লাইন বললাম, যেটা দিয়ে আপনার বাকি ডিজিজ গুলাকে আইসোলেট করতে পারো, ডিফারেন্সিয়েট করতে। ফার্স্ট অফ অল দেয়ার ইজ এ রিফ্রেক্টরি পিরিয়ড। রিফ্রেক্টরি পিরিয়ড, এটার জন্য রেসপন্সিবল কে? কে ভোল্টেজ রেসপন্স? গেটেড সোডিয়াম হুম। চ্যানেল। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। সোডিয়াম চ্যানেল, ওকে, এক। এন্ড এই রিফ্রেক্টরি পিরিয়ডের নাম শুনলাম আমরা। এন্ড সেকেন্ড থিং আমাদের কতক্ষণ টাইম, লাইক এটা একটা ধরেন এটা হচ্ছে সকাল 9টা তার পেইন উঠলো, এন্ড পরবর্তী পেইন উঠলো তার 1টা বাজে, এন্ড পরের পেইনটা উঠলো তার ধরেন বিকাল 5টা বাজে, ওকে। সো এই হচ্ছে আপনার পেইনের, এটা হচ্ছে পেইন, এটা একটা পেইন, এটা একটা পেইন। সো সো ধরেন এটা হচ্ছে আপনার ফার্স্ট পেইন, ফার্স্ট পেইন, সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। সো এই দুইটা পেইনের মাঝামাঝি যে জায়গাটা, দুই পেইনের মাঝামাঝি জায়গা বলতে মাঝামাঝি সময়টা, টোটালটা কি থাকবে? এই টোটাল সময়টা থাকবে হচ্ছে তার জন্য পেইনলেস, পেইনলেস। এবং এই সময়ে, এই সময়ে তার সেন্সেশনটা, সেন্সরি সেন্সেশন অল আর নর্মাল থাকবে। তার মানে কি এর আগে কিন্তু আমরা কি দেখছিলাম যে নর্মাল সেন্সেশন গুলাই কিন্তু অ্যাবনর্মাল সেন্সেশন দিচ্ছিল, তাই না? টাচ করলে তার পেইন হচ্ছিল, বাট এই টাইমটাতে, এই ইন্টারমিন টাইমটাতে এই নর্মাল সেন্সেশনটা আর তাকে পেইন ট্রিগার করবে না, ওকে। সো দিস ইজ টিপিক্যাল ফর ট্রাইজেমিনাল নিউরালজিয়া। তাহলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া হ্যাজ রিফ্রেক্টরি পিরিয়ড, and in between two painful episode there is a painless time or painless episodes বা painless times, and এই painless টাইমটাতে আপনার সেন্সরি সেন্সেশনটা নর্মাল থাকে, সেন্সরি সেন্সেশনের কোনো রকম ডেফিসিট অর ডিফেক্ট হয় না। বুঝতে পারছি আমরা সবাই? নর্মালি রিফ্রেক্টরি পিরিয়ড কতক্ষণ হয়? পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে। রিফ্রেক্টরি পিরিয়ড, রিফ্রেক্টরি পিরিয়ড ইজ এ পার্ট অফ অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা, অ্যাকশন পটেনশিয়ালের কথা মনে আছে? অ্যাকশন পটেনশিয়ালে কি কি ফেজ ছিল? জি ভুলে জি গেছি আসলে, ওকে, মনে আছে সবার? ভাইয়া ওই যে ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন এগুলা।
ওকে একটা ট্রাইজেমিনাল স্বামী নিউরালজিয়ার ক্ষেত্রে জানতে চাচ্ছিলাম যে এই ক্ষেত্রে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কতক্ষণ হতে পারে? এই ট্রাইজিনাল নিউরালজিয়ার রিফ্লেক্টরি পিরিয়ড বোঝার জন্য আগে আপনাকে অ্যাকশন পটেনশিয়ালের রিফ্লেক্টরি পিরিয়ড বুঝতে হবে। দিস এ পার্ট অফ অ্যাকশন পটেনশিয়াল, নট ট্রাইজিনাল নিউরালজিয়া। রিফ্লেক্টরি পিরিয়ড কে রিফ্লেক্টরি পিরিয়ডের উপরে বেসিস করে আমরা ডিসক্রাইব করলাম যে একটা পেইনের সাথে একটা পেইন চলাকালীন আরেকটা পেইন ফুল স্টিমুলাস এখানে কাজ করবে না, এটা ডিসক্রাইব করছে হচ্ছে রিফ্লেক্টরি পিরিয়ড। দিস এ ফিচার অফ অ্যাকশন পটেনশিয়াল। ওকে, আর পরবর্তীতে যেটা আলোচনা করা হলো যে 9টা বাজে একটা পেইন উঠছে, এরপরে পেইন উঠলো 1টা বাজে, সো দুটো মাঝখানে একটা পেইনলেস পিরিয়ড থাকবে। এবার বুঝতে পারছি দুইটা আলাদা জিনিস। সো রিফ্লেক্টরি পিরিয়ড এটা কোনো নির্দিষ্ট কোনো টাইম না। সো রিফ্লেক্টরি পিরিয়ড হতে পারে 5 সেকেন্ড, 10 2 সেকেন্ড, 2 মিলিসেকেন্ড। মিনিট। ওকে, সো আমরা বললাম ফ্র্যাকশন অফ সেকেন্ড থেকে আপ টু 2 মিনিট, আর লেটার কেসগুলোতে আমরা 10 মিনিটস পর্যন্ত হতে পারে। ওকে, ইট ডিপেন্ডস তার ডিজিজ সিভিরিটি। আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তার মানে আমরা জানতে পারলাম যে এখানে একটা পেইনলেস পিরিয়ড এখানে থাকতেছে। ওকে, আমরা এখানে স্টপ করি এই জায়গাটায়। এবার আমরা আবার আমাদের প্রেজেন্টেশনে ফিরে যাই। ওকে, হোপফুলি আমরা আবার দেখতে পাচ্ছি, রাইট? তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো নিয়ে, যে ট্রিগারিং ফ্যাক্টরগুলো কিভাবে কাজ করতেছে। ওকে, আচ্ছা, ওকে। সো এবার আসি, সো এইভাবে আমাদের পেইনগুলো তৈরি হয় এবং আলটিমেটলি আমরা পেইনটা পাই। সো টিপিক্যালি ট্রাইজিমিনাল নিউরালজিয়াকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সো টিপিক্যাল যেটা হুইচ ইজ কল্ড ক্লাসিক্যাল ট্রাইজিমিনাল নিউরালজিয়া, টিপিক্যাল। সো ক্লাসিক্যাল বলতে আমরা কি বুঝলাম? ক্লাসিক্যাল ট্রাইজিমিনাল নিউরালজিয়া বলতে ওই ট্রাইজিমিনাল নিউরালজিয়া যেখানে আপনার ট্রাইজিমিনাল গ্যাংলিয়নের উপরে সুপিরিয়র সেরেব্রাল আর্টারি প্রেসার ক্রিয়েট করবে এবং আলটিমেটলি আমরা পেইন পাবো। ক্লিয়ার? সো দিস কল ক্লাসিক্যাল ট্রাইজিমিনাল নিউরালজিয়া। আর এই ক্লাসিক্যাল ট্রাইজিমিনাল নিউরালজিয়া ডায়াগনোস করার জন্য আমাদের কি দরকার? একটা ডেফিনিট একটা এমআরআই দরকার। সো এমআরআই করলে আলটিমেটলি আমরা বুঝতে পারবো ইয়েস দ্যার ইজ এ compression and there is a typical demyelination of the trigeminal nerve or trigeminal nerve root, তখন আমরা ডায়াগনোস করতে পারবো দিস এ ক্লাসিক্যাল ট্রাইজিমিনাল নিউরালজিয়া। বাট যদি সেখানে কোনো ধরনের ক্লাসিক্যাল ফিচার অর এমআরআই যদি নর্মাল আসে, এমআরআই তে যদি কোনো চেঞ্জ না পাওয়া যায়, তখন আমরা অ্যানাদার ট্রাইজিমিনাল নিউরালজিয়া হুইচ ইজ কল্ড সেকেন্ডারি ট্রাইজিমিনাল নিউরালজিয়া। এটা কি জিনিস? ধরেন সুপিরিয়র সেরেব্রাল আর্টারির কোনো দোষ নাই, সুপিরিয়র সেরেব্রাল আর্টারি সেখানে কোনো কম্প্রেশন ক্রিয়েট করতেছে না, বাট ব্রেনের কোনো টিউমার আছে যেটাকে বলা হয় ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন। ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন, যার কারণে ট্রাইজেমিনাল নার্ভ রুটের উপর প্রেশার পড়তেছে, কোনো আর্টারি না কিন্তু। অথবা কোনো অটোইমিউন ডিজিজ, যেমন ধরেন নার্ভের অটোইমিউন ডিজিজ, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস ইজ এ অটোইমিউন ডিসঅর্ডার অফ oligodendrocyte. Oligodendrocyte is a covering of central nervous system. So in case of multiple sclerosis, এই central nervous system কাভারিংটাই ডিমেলেশন হয়ে যায় অটোমেটিক্যালি। সো শুধুমাত্র যে ট্রাইজিমিনাল নার্ভ সেক্ষেত্রে এফেক্টেড হবে ব্যাপারটা তা না, হোল ওভার দ্য বডি যেসব জায়গায় অলিগোডেন্ড্রোসাইট কাভারিং করে যেসব নার্ভকে, প্রতিটা নার্ভই এফেক্টেড হবে। সো দিস ইজ সিস্টেমিক ডিজিজ। ওকে, সো এই সিস্টেমিক ডিজিজটাও অ্যারাউন্ড 2 to 4% কেসে ট্রাইজিমিনাল নিউরালজিয়ার ফিচার নিয়ে আসতে পারে। তার মানে কি দিস কজ আর কল্ড সেকেন্ডারি কজ। কি কি বললাম? যদি কোনো টিউমার হয়, টিউমারটা ইজিলি কোথায় পাওয়া যায়? সিপি অ্যাঙ্গেল বলা হয়, সেরেব্রো পন্টাইন অ্যাঙ্গেলে, সিপি অ্যাঙ্গেলে। মহলে। তো one of the most common area যেটাকে আমরা বলি ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন অথবা মাল্টিপল স্ক্লেরোসিস। সো এইগুলাকে বলা হচ্ছে সেকেন্ডারি কজ। আর ক্লাসিক্যাল কজ কোনটা? যেখানে ক্লাসিক্যালি ট্রাইজেমিনাল নার্ভ রুটকে কম্প্রেস করতেছে কে? আমাদের একটা আর্টারি হুইচ ইজ কল্ড সুপিরিয়র সেরেব্রাল আর্টারি। এবার আসি, যদি এটার কোনোটাই যদি না থাকে, আপনার এমআরআই নর্মাল, কোনো কম্প্রেশন নাই এবং কোনো ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন নাই, কোনো সেকেন্ডারি ডিজিজও নাই, এরপরও টিপিক্যালি তার পেইন হচ্ছে ট্রাইজিমিনাল নিউরালজিয়ার মতো, যেসব আমরা পেইনের কথা বললাম, তখন সেটাকে আমরা বলবো ইডিওপ্যাথিক ট্রাইজিমিনাল নিউরালজিয়া। ওকে, তাহলে ট্রাইজিমিনাল নিউরালজিয়া 3 রকম, ক্লাসিক্যাল, সেকেন্ডারি অ্যান্ড ইডিওপ্যাথিক। তার মানে কি ইডিওপ্যাথিক ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে কি এক্সক্লুড করতে হবে? দুটো জিনিস, it is not a classical trigeminal neuralgia and this is not a secondary trigeminal neuralgia. বুঝতে পারছি? তার ট্রাইজেমিনাল নিউরালজিয়া কয় রকম? 3 রকম, ক্লাসিক্যাল, সেকেন্ডারি এন্ড ইডিওপ্যাথিক।
ট্রাইজেমিনাল নিউরোলজি কয় রকম? আমরা কি বুঝতে পারছি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে 3 রকম পেলাম, ক্লাসিক্যাল, সেকেন্ডারি অ্যান্ড ইডিওপ্যাথিক। এবার বলেন তো আপনারা আইডিয়া করে বলেন তো কোন ধরনটা, কোন টাইপটা বা এই রকম যে বলে কোন রকমের পরিমাণটা সবচেয়ে বেশি পাওয়া যায়? ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল। ওকে, সো ক্লাসিক্যাল, এবং অ্যান্সার ইজ রাইট। অ্যারাউন্ড 70 to 80% কেসে আমরা ক্লাসিক্যাল পাই। ওকে, তাহলে ক্লাসিক্যাল ট্রাইজেমিনাল নিউরোলজির পরিমাণটা আসলে সবচেয়ে বেশি। ওকে, অ্যান্ড ইডিওপ্যাথিকের পরিমাণটা কম, অ্যারাউন্ড 10 to 15% ম্যাক্সিমাম। তার মানে কি ক্লাসিক্যালের পরিমাণটাই কিন্তু আমরা সবচেয়ে বেশি পাচ্ছি। তার মানে একটা ক্লাসিক্যাল ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ডায়াগনোসিস করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের লটস অফ ফ্যাক্টর এক্সক্লুড করতে হবে, একটু পরে আমরা এক্সক্লুড করবো সেগুলো নিয়ে, যে এটা আমাদের ডেন্টাল পেইন না, আমরা সাইনাসের পেইন, এবং আলটিমেটলি ডায়াগনোস করার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে এমআরআই তে এটা দেখা যে ইয়েস MRI। there is no nerve compression, there is no ইকসল, there is no multiple sclerosis। তখনই আমরা বুঝতে পারবো যে দিস ইজ ইডিওপ্যাথিক ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। আদারওয়াইজ it should be labeled as either classical or secondary trigeminal neuralgia। বুঝতে পারছি কিনা? জি ভাইয়া। ওকে, তার মানে কি বোঝা যাচ্ছে? একটা ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ডায়াগনোস করার জন্য যে টেস্টটা মাস্ট, দ্যাট ইজ কল্ড এমআরআই। আর এই এমআরআইটাকে বলা হয়, আমরা স্পেসিফিক একটা এমআরআই বলি, সেটাকে বলা হয় এমআরআই অফ দ্য ব্রেন ফর ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, অথবা এমআরআই অফ দ্য ব্রেন ফিস্টা প্রোটোকল। ফিস্টা, সো ফিস্টা প্রোটোকল কি একটু দেখার আগে আমরা দেখি, এখানে দেখেন একটা টিপিক্যালি একটা ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। আমরা এখানে একটু কার্সারটা কোথায় গেল? সো আপনারা ওকে, আচ্ছা, সো খেয়াল করেন এই যে ব্রেনের, এটা হচ্ছে আপনার ব্রেনের হচ্ছে অ্যাক্সিয়াল সেকশন। ভালো করে খেয়াল করেন এই জায়গাটাতে দেখেন, আপনারা একেবারে সহজ বুঝা। ধরেন এটা হচ্ছে তার ব্রেনের লেফট সাইড, এটা হচ্ছে তার রাইট সাইড। রাইট সাইড অ্যান্ড লেফট সাইড এই জায়গাটা একটু দেখেন, এখানে এক স্মুথ একটা আউটলাইন আছে, বাট এখানে দেখেন একটা বড় একটা জায়গা, একটা অ্যাবনর্মাল, একটা হাইপার ডেন্স অ্যান্ড হাইপোডেন্স এরিয়ার একটা মিক্সচার আছে না এই জায়গাটা, অ্যান্ড দিস ইজ কল্ড intracranial Neurosis. space occupying lesion, and this is the area which is called CP angle or cerebropontine angle। তার মানে কি একটু আগে যার ভিডিওটা দেখছিলেন ক্লাসের শুরুতে, দ্যাট ওয়াজ সেকেন্ডারি ট্রাইজেমিনাল নিউরালজিয়া ডিউ টু ইকসল, ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন। তার মানে কি তার এমআরআই তে আমরা দেখতে পেলাম, এই দেখেন এমআরআই অফ দ্য ব্রেন উইথ দ্য ফিস্টা প্রোটোকল। দেখেন এই যে হচ্ছে আপনার সেই ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন, এবং সাইজটা দেখেন কত, 2.5 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। তার মানে কি এই টোটালটার সাইজটা হচ্ছে এত বড়। ওকে, আর এর কারণে কি হচ্ছে, এই জায়গাটার কার অরিজিন থাকবে? ট্রাইজেমিনাল নার্ভের অরিজিন থাকবে, ওটার উপর কম্প্রেস করতেছে এবং আলটিমেটলি ডিমাইলিনেশন হচ্ছে, আর ডিমাইলিনেশন হওয়ার কারণে ওই ধরনের সিভিয়ার শক লাইক পেইন ক্রিয়েট করতেছে। তার মানে কি একটা ট্রাইজেমিনাল নিউরোলজিয়ার জন্য আপনার এমআরআই অফ দ্য ব্রেন করতে হবে, এমআরআই অফ দ্য ব্রেন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। আর এই প্রোটোকলটার কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফিস্টা প্রোটোকলে করতে হবে। ফিস্টা প্রোটোকল আসলে কি জিনিস? এটা হচ্ছে টিপিক্যাল T1 ওয়েটেড ইমেজ, যেখানে আপনার 3 সেকশনে আলটিমেটলি নার্ভকের বেশ কিছু সিকুয়েন্সিয়াল ইমেজ নেওয়া হয়, যেটাকে বলা হয় ফিস্টা, মানে হচ্ছে ফার্স্ট ইমেজিং এমপ্লয়িং স্টেডি স্টেট অ্যাকুইজিশন। ফিস্টা এটা আমাদের কি করে, শুধুমাত্র এক্স্যাক্টলি ট্রাইজেমিনাল নার্ভের সেরেব্রোপন্টাইন অ্যাঙ্গেল বরাবর ওর যে কার্ভেচার, ওর কার্ভেচার বরাবরই, কার্ভেচার থাকা সত্ত্বেও ওর একটা ক্লিয়ারলি ডিফাইন্ড একটা আর্কিটেকচার আমাদেরকে শো করে। ওকে, সো দিস ইজ এ বেসিক্যালি T1 ওয়েটেড ইমেজ। সো আপনি যখন একটা এমআরআই অফ দ্য ব্রেন দিবেন, লিখে দিবেন এমআরআই অফ দ্য ব্রেন of MRI of the brain ব্র্যাকেটে স্পেশাল অ্যাটেনশন টু দ্য ট্রাইজেমিনাল নার্ভ রাইট সাইড অর লেফট সাইড, আর লিখে দিতে পারেন ফিস্টা প্রোটোকল। তাহলে ফিস্টা প্রোটোকলে এই জিনিসটা এক্স্যাক্টলি বুঝে যায়। মানে আদারওয়াইজ অনেক সময় দেখা যায় যে এমআরআই করা হয়, নর্মাল এমআরআই 3 সেকশন নেওয়া হয় না, এবং আলটিমেটলি দেখা যায় যে তার ব্রেনের প্রবলেমটা ধরা পড়ে না, ফলে আলটিমেটলি ইট কুড বি লেভেলড অ্যাজ এ ইডিওপ্যাথিক ট্রাইজেমিনাল নিউরোলজিয়া। বাট কারো যদি
প্রাইমারি ক্লাসিক্যাল ট্রাইজিনাল নিউরালজিয়া থাকে আর সেকেন্ডারি ট্রাইজিনাল নিউরালজিয়া থাকে, ওইটাকে যদি আমরা ইডিওপ্যাথিক ট্রাইজিনাল নিউরালজিয়া হিসেবে লেবেল করে ট্রিটমেন্ট দিই, আলটিমেটলি কখনোই পেশেন্টের পেইন রিজলভ হবে না, কারণ টোটালি ম্যানেজমেন্টে ডিপেন্ড করে কোন ধরনের টাইপের ট্রাইজিনাল নিউরালজিয়া এটা। ওকে, সো এমআরআই ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস সেন্স। ওকে, এবার আসি ট্রিটমেন্ট আউটলাইন। ওকে, সো ট্রিটমেন্ট অপশন কি কি আছে আমাদের? মেডিসিনাল ট্রিটমেন্ট অপশন আছে আমাদের হচ্ছে কার্মামাজেপিন বা অক্সকার্মাজিপিন। সো কার্মাজিপিন আর অক্সকার্মাজিপিন কি করে? ওকে, সো কার্মাজিপিন আর অক্সকার্মাজিপিন যে কাজটা করে, যে ওই যে আমাদের ভোল্টেজ গ্রেডেড সোডিয়াম চ্যানেলটা ছিল একটু আগে আপনারা যেটা দেখলেন, এই ভোল্টেজ গ্রেডেড সোডিয়াম চ্যানেলকে ইনার সাইড দিয়ে ব্লক করে দেয়। বলছিলাম আমরা দুইটা গেট, আউটার গেট এন্ড ইনার গেট। ও ইনার গেট দিয়ে ইনার সাইড দিয়ে ব্লক করে দেয়। এর ফলে আপনার মেকানিক্যালি স্টিমুলেটেড সোডিয়াম চ্যানেল থেকে যখন আপনার ভোল্টেজ গ্রেড সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়ামটা ঢুকতে চায় আর ঢুকতে পারে না, আর যেহেতু ঢুকতে পারে না ইম্পালসটা জেনারেট হয় না, এবং আলটিমেটলি আপনার এ বিটা ফাইবার থেকে স্টিমুলাস এ এ ডেল্টা ফাইবারে কনভার্ট হতে পারে না, এবং আলটিমেটলি আমাদের পেইনফুল স্টিমুলাসটা আমাদের ব্রেনে যায় না, ফলে আমরা পেইন পাই না। তার মানে কি এখানে মেইন কাজটা কি করে? কার্মাজেপিন কি কাজটা করে? ভোল্টেজ গ্রেডেড সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দেয়। ওকে, আর এই কার্মাজেপিনটা কি আমরা ট্রেডিশনালি আমরা সবাই যে যে নামে আমরা পাই তার নাম কি? টেগ্রিটল। ওকে, তাহলে টেগ্রিটল আসলে কি কাজ করে? টেগ্রিটল ইজ এ বেসিক্যালি ভোল্টেজ গ্রেডেড সোডিয়াম চ্যানেল ব্লকার, এবং আলটিমেটলি সেটা আমাদের পেইনটা রিলিফ দেয়। মোস্ট অফ দ্য টাইম এই অক্সিমা কার্মাজেপিন আর কার্মাজেপিন আলটিমেটলি আমাদের পেইনটাকে রিলিফ করে। ওকে, বাট মাথায় রাখতে হবে এই জিনিসটা হচ্ছে এই পেইন মেডিকেশন দেওয়ার আগে আগে কনক্লুড করতে হবে এটা কোন ধরনের। তার মানে কি এই ধরনের ট্রিটমেন্ট আউটলাইন স্পেসিফিক ফর ইডিওপ্যাথিক ট্রাইজিনাল নিউরালজিয়া অনলি। তার মানে কি আপনার যদি পেশেন্টের যদি নিউরোভাস্কুলার কম্প্রেশন থাকে আর ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ থাকে, মানে ডিজেনারেটিভ ব্রেন ডিজিজ থাকে, আলটিমেটলি এসব ক্ষেত্রে কিন্তু কার্মাজিপিন আর অক্সকার্মাজিপিন বা এই ধরনের মেডিসিনাল ট্রিটমেন্ট কিন্তু আপনার রিলিফ দিবে না। হয়তো ইনিশিয়ালি রিলিফ দিবে, বাট আলটিমেটলি কিন্তু এটা কোনো কাজ করবে না। আর এর কারণে একটা বড় একটা পেশেন্ট গ্রুপ আমাদের দেখা যায় আমরা টেগ্রিটল দেই বাট কোনো রেসপন্স করে না, বিকজ আমরা ইউজুয়ালি এমআরআই করি না। কথাটা ঠিক কিনা? আমরা এমআরআই করি? না না ঠিক, না করি না। এমআরআই করি না। তো যেহেতু এমআরআই করি না, যেটার পোর্শনটাই বেশি, দ্যাট ইজ ক্লাসিক্যাল 70%, ওইটাই আনএক্সক্লুডেড রয়ে যায়, এবং আলটিমেটলি আমাদের মেডিসিনগুলো কাজ করে না। বাট অ্যাগেইন কার্মাজিপিন হ্যাজ লটস অফ সাইড ইফেক্ট, আমরা আলটিমেটলি কি পাই? সাইড ইফেক্ট গুলোই পাই। সো মাথায় রাখতে হবে ইডিওপ্যাথিক ট্রাইজিনাল নিউরালজিয়াতে মেডিসিনাল অপশনগুলো সবচেয়ে ভালো কাজ করে, নাম্বার 1। নাম্বার 2, যদি কার্মাজিপিন আমরা দেখলাম যে দিস ইডিওপ্যাথিক ট্রাইজিনাল নিউরালজিয়া এন্ড অ্যাগেইন কার্মাজিপিনটা রেসপন্স করতেছে না, এন্ড দেন আমরা অ্যাডঅনস করতে পারি, দ্যাট ইজ হচ্ছে অ্যাডিটিভ অ্যাড করতে পারি, লাইক ল্যামোটিগ্রিন অ্যাড করতে পারি। ল্যামোটিগ্রিন এই ভোল্টেজ গ্রেড সোডিয়াম চ্যানেলকে অ্যাগেইন ব্লক করে, সেম জায়গায় কাজ করে, আর একটু পটেনশিয়েট করে ব্লকিংটা। দেন অনেক সময় এটাতেও কাজ না করলে আমরা সাথে কি অ্যাড করতে পারি? কিছু ইনহিবিট আমরা অ্যাড করতে পারি, গাবাপেন্টিন অ্যাড করতে পারি। গাবাপেন্টিন জাস্ট লাইক আমাদের ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার যেটা আছে, যেমন গাবার সিনার্জিস্টিক হিসেবে কাজ করে বা গাবার অ্যাগনিস্ট হিসেবে কাজ করে। তার মানে কি ব্রেনটাকে ইনহিবিট করতে হেল্প করে হচ্ছে গাবাপেন্টিন। অথবা আমরা কার্মাজিপিনের অ্যাক্টিভিটিটাকে সিনার্জিস্টিক্যালি বাড়ায় দেয় হচ্ছে ব্যাকলোফেন, আমরা ব্যাকলোফেন অ্যাড করতে পারি। সো দিস আর দ্য অপশনস আমাদের কাছে যেটা আছে এই ট্রাইজেমিনাল পেইনগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য। সো কার্মাজিপিন দিতে পারি, আর অক্সকার্মাজিপিন দিতে পারি, ল্যামোটিগ্রিন দিতে পারি, গাবাপেন্টিন দিতে পারি, আর ব্যাকলোফেন দিতে পারি। ক্লিয়ার? সো দিস আর দ্য মেডিসিনাল ট্রিটমেন্ট আউটলাইন। এবার আসি কোনটা কেমন। ইউজুয়ালি আপনার কার্মাজিপিনের তুলনায় অক্সকার্মাজিপিন ভালো অনেকগুলো সেন্সে, ওর সাইড ইফেক্টের তুলনামূলকভাবে কম, এবং বেশিরভাগ ক্ষেত্রে ও রেসপন্স বেশি করে। দেখেন ইন কেস অফ কার্মাজিপিন রেসপন্স রেট হচ্ছে 68 to 100%, বাট অক্সকার্মাজিপিনের রেসপন্স রেট অলমোস্ট 100% যদি আপনার ডায়াগনোসিসটা ঠিক থাকে। এছাড়া ল্যামোটিগ্রিনেরও ভালো 85%, ব্যাকলোফেন 70% ক্ষেত্রে আমাদের কাজ করে। ওকে, সো এবার আসি তাহলে যেটা বললাম যে অক্সকার্মাজিপিন মোনোথেরাপি যদি আমরা দেই ইন কেস অফ কার্মাজিপিন আনরেসপন্সিভ ট্রাইজেমিনাল নিউরালজিয়া, তখন আমাদের কি রেজাল্ট পাবো? দেখা যায় ইয়েস, ইন কেস অফ কার্মাজিপিন আনরেসপন্সিভ ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ধরেন পেশেন্ট আগে থেকে টেগ্রিটল পাচ্ছে, তাকে আপনি যদি একটা পেশেন্ট আগে থেকে টেগ্রিটল পাচ্ছে, তাকে যদি আপনি এবার যদি কার্মাজিপিন দেন, যদি কাজ না করে, তখন আমরা কি দিতে পারি? আমরা অক্সকার্মাজিপিন দিতে পারি। ওকে, আমরা কি দিতে পারি? অক্সকার্মাজিপিন দিতে পারি, হুইচ ইজ ভেরি ইফেক্টিভ। ওকে, বাট তার মিনিমাম ডোজ হওয়া উচিত, আচ্ছা অক্সকার্মাজিপিনের ডোজগুলো হচ্ছে 300 mg সিঙ্গেল ডোজ। তার মানে ওর বেলায় অ্যাটলিস্ট আপনার বিডি করে দিতে হবে।
কার্মাজিপিন কিন্তু আপনার সিঙ্গেল ডোজেও কাজ করে। ট্রিগ্লিটোলের সময় দেখবেন একটা খেয়ে পেশেন্ট বলবে যে একটা খেয়ে ভালো আছে, ওকে। বাট অক্সিকার্মাজিপিন অ্যাটলিস্ট 2টা লাগবে, অ্যাটলিস্ট, অথবা 3টা, কারণ ওর ডোজটা বেশি দরকার হয়, ওকে। তার মানে কার্মাজিপিন আনরেসপন্সিভ ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে আমরা অক্সকার্মাজিপিনটা ব্যবহার করতে পারি, এন্ড এগেইন ওর সাইড ইফেক্টটা তুলনামূলকভাবে কম, ওকে। বুঝতে পারছি। এবার আসি তাহলে তাহলে অক্সকার্মাজিপিনের কথা বললাম, কার্মাজিপিনের কথা বললাম। এবার আসি কিছু অ্যাকিউট ম্যানেজমেন্ট, লাইক পেশেন্ট এত সিভিয়ার পেইন নিয়ে আসলো, এবার আপনি কি করবেন? ট্যাবলেট দিবেন? ট্যাবলেট দিবেন? কাজ করতে সময় লাগবে। আমরা তো চাই যে অ্যাকিউটলি ম্যানেজ করতে। আর অ্যাকিউট ম্যানেজমেন্টের জন্য আমরা দিতে পারি সেটা হচ্ছে কিছু ব্লকার ইউজ করতে পারি, ওকে। যেটি হচ্ছে অ্যানেস্থেশিয়া ইউজ করতে পারি। অ্যানেস্থেশিয়া কি দিতে পারি? ইউজুয়ালি বেস্ট হচ্ছে এইসব জায়গায় আমরা দিতে চাই লিডোকেনে দিতে পারি, অথবা লং টার্ম সাপোর্ট দেওয়ার জন্য আমরা আমরা দিতে পারি হচ্ছে বুইবাকেন। তাহলে আমরা যদি ক্লিনিক্যালি আমরা যদি বুঝতে পারি, ওকে, দিস ইজ এ ম্যান্ডিবুলার নার্ভ, ম্যান্ডিবুলার ডিভিশন ইনভলভ, তাহলে আমরা কি দিব? আমরা ইনফ্যালবুলার নার্ভ ব্লক দিতে পারি, ওকে। যদি আমাদের জিঞ্জিবা দেখায় যে জায়গাটাতে দেখাচ্ছে, আর ওই জায়গাটাতে যে জায়গাটা দেখাচ্ছে ওই জায়গাটা একটা ইনফিল্ট্রেশন দিয়ে দিতে পারি, পেনটা চলে যাবে। অ্যান্ড অ্যাগেইন আমরা যদি মনে করি যে ম্যাক্সিলারি ডিভিশনটা ইনভলভ, দেন আমরা কি করতে পারি? আমরা পোস্টিরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক দিতে পারি, সাথে হচ্ছে ইনফ্রাঅরবিটাল নার্ভ ব্লক দিতে পারি। দুই এন্ডে ম্যাক্সিলারি নার্ভের পোস্টিরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ আর ওদিকে ইনফ্রাঅরবিটাল নার্ভ ব্লক, এই দুটো দিয়ে দিতে পারি। আলটিমেটলি দেখা যাবে যে ম্যাক্সিলারি ডিভিশন মোটামুটি আপনার অ্যানেস্থেটাইজ হয়ে যাবে। আর ইউজুয়ালি এই দুইটাই পাওয়া যায়। অপথ্যালমিকের বেলায় আসলে ডিরেক্ট ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন ব্লক দিতে হয়। অনেক সময় গোগেটস ব্লকের নাম শুনছেন অনেকে। সো গোগেটস ব্লক দিলেও কাজ করে, যদিও এটা টিপিক্যাল ফর ম্যান্ডিবুলার ডিভিশন, বাট এরপরও দেখা যায় ওই জায়গাটাতে যদি আমরা লোকাল অ্যানেস্থেসিয়া রেখে আসতে পারি, টোটাল জায়গাটাতে ইনফিল্ট্রেশন হওয়ার কারণে আলটিমেটলি দেখা যায় যে অনেক সময় আমরা অপথ্যালমিক ডিভিশনও আমরা এটা পাই, বাট অপথ্যালমিক ডিভিশন ইনভলভমেন্ট ইজ ভেরি 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 রেয়ার। সো ওটা কথা ভুলে যান। বেসিক্যালি ম্যান্ডিবুলার ডিভিশন আর ম্যাক্সিলারি ডিভিশনটা আমরা টিপিক্যালি পেয়ে থাকি, ওকে। তাহলে আমরা কি করব? আমরা আমরা দিব হচ্ছে অ্যানেস্থেসিয়া। এবার আসি, there is a history of practicing of alcohol. একটা সময় আপনারা শুনে থাকবেন যে অ্যালকোহল ইনজেকশন দেওয়া হইতো, যেটা বর্তমানে কিন্তু আসলে কোনো রিকমেন্ডেশন নাই। অনেক সময় দেখা যেত অ্যালকোহল দিয়ে ইনফ্যালবুলার নার্ভ ব্লক দেওয়া হতো, আলটিমেটলি ওই জায়গাটা নেক্রোসিস হয়ে যেত এবং আলটিমেটলি টোটাল সেন্সেশনই থাকবে না, ওকে। সো এই ধরনের প্র্যাকটিস এখন আর নাই, সো এই ধরনের প্র্যাকটিস আপনারা করবেন না। This is the guideline from Royal College, guidelines for the management of the trigeminal neuralgia। আপনারা সার্চ দিয়ে আর্টিকেলটা ডাউনলোড করে নিতে পারেন। যদি দরকার হয় আমাকে আপনাদের গ্রুপে বলবেন, আমি আপনাদের আর্টিকেলগুলো দিয়ে দিব। এবার আসি, তাহলে ওভারঅল যদি আমরা একটা ট্রিটমেন্ট আউটলাইন বলি, আমরা কিভাবে ট্রিটমেন্ট ট্রিটাকে সাজাতে পারি। ফার্স্ট অফ অল আমরা অ্যাট ফার্স্ট আমরা চিন্তা করব যে তার টিপিক্যাল ফিচারগুলো আমরা দেখবো, যে যে 3টা টিপিক্যাল ফিচারের কথা আমরা বললাম। অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা চিন্তা করব যে পেশেন্টের ইন্টারমিন যে যে টাইমটা তার পেইনলেস থাকে, ওই টাইমটাতে তার মানে আমরা আমরা চিন্তা করার চেষ্টা করবো যে পেইনটা কেমন, পেইনটা কিরকম অ্যাব্রাপ্ট অনসেট, মানে সাডেন অনসেট, সাডেন সিভিয়ার পেইন, নাকি কন্টিনিউয়াস পেইন। পেশেন্ট যদি বলে যে স্যার আমার পেইনটা মাঝে মাঝে উঠে, দিস ইজ সাডেন সিভিয়ার পেইন। বাট পেশেন্ট যদি বলে যে না স্যার একবার ব্যথা শুরু হলে আর থামে না, সো দিস ইজ কনস্ট্যান্ট কন্টিনিউয়াস পেইন। টিপিক্যাল ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে কনস্ট্যান্ট পেইন থাকবে না, ওকে। নাম্বার 1। নাম্বার 2, দুইটা পেইনফুল এপিসোডের মাঝামাঝি সময়টুকুতে একেবারে পেইনলেস এপিসোড থাকবে, কোনো ধরনের পেইন হবে না, কোনো ধরনের সেন্সরি ডিফিসিট থাকবে না, ওকে। সো দিস টিপিক্যাল। সো ফার্স্ট কোশ্চেনই হবে যে আপনার পেইনটা কি কন্টিনিউয়াসলি থাকে কিনা, সব সময় থাকে কিনা, নাকি মাঝে মাঝে হয়। সে যদি বলে যে ওকে না এটা মাঝে মাঝে হয়, নো, হ্যাঁ। এবং এর সাথে যে সময়টায় যেখানে আপনার পেইনটা হয় ওই জায়গাটাতে আমরা সেন্সরি সেন্সেশনটা দেখবো, অপোজিট সাইডের সাথে কম্পেয়ার করবো, রাইট। রাইট সাইডে যদি আমাদের পেইনের কথা বলে, রাইট সাইডে আমরা কটন বাড দিয়ে পেশেন্টকে চোখ বন্ধ করে আমরা যে সেন্সরি সেন্সেশনটা টেস্ট করি, যে তাকে কটন বাড দিয়ে চোখ বন্ধ করে দুই পাশেই আমরা দেখবো একেবারে ইকুয়াল সাইডে, আমরা দেখবো যে একই টাচ একই ধরনের স্টিমুলাস দুই পাশে পাই কিনা। যদি পায় তার মানে কি সেন্সরি সেন্সেশনটা নর্মাল আছে, ইনট্যাক্ট আছে। বাট দেখা গেল যে না রাইট সাইডে পাচ্ছে আর লেফট সাইডে পাচ্ছে না, কথার অর্থ কি সেন্সরি সেন্সেশনটা ডিফিসিট আছে, তার মানে সেন্সরি সেন্সেশনটা ঠিকভাবে ব্রেনে প্রোপাগেট করছে না, ক্লিয়ার। তার মানে এই জিনিসটা আমরা টেস্ট করবো। সো টেস্ট করে যদি দেখি যে না সেন্সরি সেন্সেশন ইজ ওকে, সো দিস ইজ, এবং সাডেন অনসেট অফ পেইন হয়, মাঝখানে পেইনটা কন্টিনিউয়াস না, সো দিস ইজ ক্লাসিক্যাল ট্রাইজেমিনাল নিউরালজিয়া।
অ্যান্ড ক্লাসিক্যাল ট্রাইজেনাল নিউরালজিয়াতে ইউজুয়ালি ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট আমরা এটা শুরু করতে পারি, যেটা আমরা বললাম কার্মাজিপিন, অক্সকার্মাজিপিন। বাট আমরা বেসিক্যালি যেটা দরকার সেটা হচ্ছে একটা এমআরআই করা। সো এমআরআই করে দেখা, এবং প্লাস তার যদি এই ধরনের হিস্ট্রি থাকে, সে আপনি যদি বুঝতে পারেন যে তার সেন্সরি ডিফিসিট আছে অথবা পেইনটা কন্টিনিউয়াস পেইন হচ্ছে, অবশ্যই একটা এমআরআই করবেন, এটা বোঝার জন্য যে এটা ক্লাসিক্যাল কিনা বা এটা সেকেন্ডারি কিনা। যদি এমআরআই পজিটিভ হয় অ্যান্ড সেই অনুযায়ী তাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। দ্যাট ইজ হচ্ছে কম্প্রেশন থাকলে ডিকম্প্রেশন করতে হবে, মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন একটু পর আমি দেখাবো, ওকে। অথবা ইনিশিয়ালি তাকে অ্যাগেন আমরা ওষুধ দিতে পারি, মানে মেডিসিন দিতে পারি, যেহেতু পেইনটা অনেক সিভিয়ার। বাট পার্মানেন্ট সলিউশন হচ্ছে সার্জারি, যদি আমাদের এমআরআইটা পজিটিভ আসে বা এমআরআই যদি মানে ক্লাসিক্যাল আসে, ক্লাসিক্যাল বলতে কম্প্রেশন যদি থাকে। আর যদি যেটা বললাম মাল্টিপল স্ক্লেরোসিস যদি হয়, ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন হয়, ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন হলে কি করতে হবে, ওই ওই যে টিউমারটা অপারেশন করতে হবে। আর মাল্টিপল স্ক্লেরোসিস হলে কি করতে হবে, মাল্টিপল স্ক্লেরোসিস জন্য অ্যাগেইন আমাদের যে ট্রিটমেন্ট দ্যাট ইজ হচ্ছে আমাদের স্টেরয়েড অ্যালং উইথ এই কার্মাজিপিন, সেগুলো আমাদেরকে স্টার্ট করতে পারে। ক্লিয়ার? তার মানে আমাদের ট্রিটমেন্ট কোন দিকে যাব সেটা আসলে ডিসাইড কে করবে? ডিসাইড করবে বেসিক্যালি ক্লিনিক্যাল এক্সামিনেশন, পেশেন্টের হিস্ট্রি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এমআরআই, যে এমআরআই আমাদেরকে কি বলছে। বুঝতে পারছি কিনা আমরা? আমরা ক্লিয়ার ট্রিটমেন্ট অপশনগুলো? জি ভাইয়া। ওকে, এবার আসি। সো আমরা যেহেতু বললাম যে কার্মাজেপিন দিয়ে মেইনলি আমরা কাজটা করব, সো কার্মাজেপিন হ্যাজ লটস অফ সাইড ইফেক্ট লাইক স্টিভেনসন জনসন সিনড্রোম। কার্মাজেপিন আপনার স্টিভেনসন জনসন সিনড্রোম করে, অ্যাপ্লাস্টিক এনিমিয়া করে, অ্যাগ্রানুলোসাইটোসিস করে, ডিপ্লোপিয়া করে, হেপাটোটক্সিসিটি করে, এবং হাইপোনাট্রিমিয়া করে। ওকে, সো এতগুলো সাইড ইফেক্ট। আর এর কারণে কার্মাজেপিন যখন অরগোয়িং থাকে, পেশেন্টকে রেগুলার এগুলো মনিটরিং করতে হয়। কি কি মনিটরিং করবেন? আপনি সিবিসি করবেন, ওকে, এক। আপনি লিভার ফাংশন টেস্ট করবেন, দ্যাট ইজ হচ্ছে এএলটি এএসটি করবেন, ওকে। অ্যান্ড দেন আপনার পেশেন্টকে বলবেন, পেশেন্টকে দেখবেন তার দ্যাট ইজ হচ্ছে তার ভীষণ ডিফেক্ট হচ্ছে কিনা, সে রেগুলার পেপার পড়তেছে কিনা, বা তাকে তার পড়তে কোনো দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। এটাতে আমরা এক্সক্লুড করবো যে তার ডিপ্লোপিয়ার তার মানে অনেকের বেলা আপনার ব্লাইন্ডনেস আমরা পেতে পারি। সো ওই ধরনের ইফেক্টগুলো পাচ্ছে কিনা সেটা আমরা খেয়াল করব। এবং অবশ্যই একটা সোডিয়াম আমরা ইলেকট্রোলাইট করব। দেখা যায় প্রায় এইটা হাইপোনাইট্রিমিয়া পাওয়া যায়। সো হাইপোনাইট্রিমিয়া ইনডিউস তার বিভিন্ন বডিতে বিভিন্ন সাইড এফেক্ট আমরা পেতে পারি। অনেক সময় ফ্লুইড রিটেনশন হতে পারে বডিতে, ওকে। আমাদের যেটাকে বলা হয় সিয়াদ অ্যাসোসিয়েটেড সিনড্রোম, এই ক্ষেত্রে বলা হয়। সিয়াদ মানে হচ্ছে সিনড্রোম ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, ওকে। সো কার্মাজিপিন ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন হুইচ ইজ অ্যাক্ট অ্যাজ এ ট্রিগারিং ফ্যাক্টর ফর সিয়াদ, ওকে। সো এই কার্মাজিপিনের লটস অফ সাইড ইফেক্ট আছে। তার মানে কি কার্মাজিপিন যে আমরা দেখলাম যে টিপিক্যালি আমাদের প্র্যাকটিসটা হচ্ছে এরকম, পেশেন্ট বছরের পর বছর ট্রিগিডল খাচ্ছে, বাট উইদাউট এনি কাইন্ড অফ ইন্টারভেনশন অর উইদাউট এনি কাইন্ড অফ টেস্টিং। সো আমরা টেস্টগুলো করবো, কি টেস্ট করবো বললাম? সিবিসি করব, এএলটি করব, দেন হচ্ছে ইলেকট্রোলাইট করব, আর হলো ক্রিয়েটিনিন করব, ওকে। সো এই টেস্টগুলো আমরা করব প্রতি 2 মাস অন্তর অন্তর, যেসব পেশেন্টের কার্মাজিপিন চলবে। এবার আসি, চলেন একটা কার্মাজিপিনের সাইড ইফেক্ট দেখি। ওকে, সো দেখেন 55-year female with the complaint of severe electric shock like pain along the irentulus area of the right lower jaw for 10 to 15 days. Recently, she has started carbamazepine 200 mg per day. After 24 hours of taking this, she has developed rash across the body and ulceration of the mouth, this kind of ulceration. And this is typical for carbamazepine induced oral ulcer or carbamazepine induced স্টিভেনসন জনসন সিনড্রোম। সো এটা কখন হয়? এটা বেসিক্যালি হয় হচ্ছে যাদের বেলায় একটা টেস্ট পজিটিভ থাকে হুইচ ইজ কল HLA-B1502 জিনোটাইপ। সো HLA-B1502 এইটা পজিটিভ কথার অর্থ হচ্ছে ওই পেশেন্টটা কার্মাজেপিনের হাইপার সেন্সিটিভিটি আছে। সো আইডিয়াল প্র্যাকটিস হলো আমরা কার্মাজেপিন দেওয়ার আগে আমরা যেহেতু পেশেন্টটা লং টার্ম খাবে, সো তাকে আমরা এই টেস্টটা করতে পারি। এই টেস্টটা ল্যাবেডে করা যায়, ওকে। সো আপনারা চাইলে ল্যাবেডে, আমি আমার পেশেন্টকে ল্যাবেডে করাই, সো আমি জানি আদার্স সেন্টারগুলো হতে পারে, আমি জানি না। সো HLA-B1502 টেস্টটা যদি করেন, যে কার্মাজেপিন হাইপারসেন্সিটিভ টেস্ট অথবা HLA-B1502 টেস্ট যদি দেন, যদি সেটা নেগেটিভ হয় তার মানে দিস পেশেন্ট ইজ সেফ ফর কার্মাজেপিন। তার কোনো ধরনের এই ধরনের সিভিয়ার স্টিভেনসন জনসন সিনড্রোম লাইক কোনো ধরনের ফিচার আমরা পাবো না, ওকে। তাহলে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো।
সো দেখেন এটা আফটার চেঞ্জিং অফ দ্য মেডিকেশন দিস ইজ দ্য রেজাল্ট, একেবারে কমপ্লিট রিকভারি। সি this is, and after that this is the result. Okay, so proper diagnosis always best. এবার আসি, তাহলে আমরা বললাম আমরা কার্মাজিপিন টেস্টের নাম শিখলাম আজকে, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। এবার আসি ধরুন আমি দেখলাম যে না আমরা কার্মাজিপিন দিলাম কাজ করলো না, এন্ড দেন ল্যামোডিগনিন অ্যাড করলাম, ব্যাকলোফিন অ্যাড করলাম, গাবাপিন অ্যাড করলাম, কাজ করলো না, আর ওদিকে এমআরআই তে আমরা পেলাম কম্প্রেশন। ওকে, তার মানে অবশ্যই আমাদের কি করতে হবে, সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হবে। তো সার্জিক্যাল ট্রিটমেন্ট কি হতে পারে আমরা দেখি। সো টিপিক্যালি দেখা যাচ্ছে সুপিরিয়র সেরেব্রাল আর্টারি আর হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল নার্ভ। সো আমাদের এখানে আমাদের লেজার দিয়ে এখানে কি করা যায়, আপনার অ্যাডিশন থাকে, অ্যাডিশন গুলাকে রিলিজ করে দেওয়া যায়। ওকে, আর অ্যাডিশন গুলো রিলিজ করে দিলে আলটিমেটলি পেইনটা কিন্তু চলে যায়। আবার দেখেন এখানে যে অ্যাডিশন হয়েছিল এর সাথে গ্যাংলিয়নের সাথে বা নার্ভের সাথে, এন্ড দেন লেজার দিয়ে সেটাকে আলাদা করে দেওয়া হচ্ছে, এবং আলটিমেটলি এখন আর তার সাথে কম্প্রেশন হবে না। ওকে, সো কম্প্রেশন যেহেতু হবে না, আলটিমেটলি পেইনফুল এপিসোডটা হবে, এবং মোস্ট অফ দ্য টাইম এই ধরনের সার্জারি ফলে আলটিমেটলি রিকভারি রেট অলমোস্ট 90%। 90% কেসে আপনার এটা একেবারে উইদাউট এনি কাইন্ড অফ মেডিকেশন, মানে কোনো ধরনের কার্মাজিপিন কোনো ধরনের ওষুধ ছাড়াই তারা ভালো থাকে। আর এই প্রোটোকলটাকে বলা হয় জেনিটা প্রোটোকল বা জেনিটা প্রোটোকল। জেনিটা ছিলেন একজন নিউরো সার্জারির একজন রেসিডেন্ট, উনি নিজেই রেসিডেন্সিতে থাকা অবস্থায় এই জেনিটা প্রোটোকলের মাধ্যমে ফর দ্য ফার্স্ট টাইম ওয়ার্ল্ডে মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ আবিষ্কার করেছিলেন। ওকে, তার নাম থেকে এটাকে বলা হয় জেনিটা প্রোটোকল। তো চলেন আমরা টিপিক্যালি একটা জেনেটিক্যাল প্রোটোকল দেখি। জেনেটিক্যাল প্রোটোকলে কি হয়, আপনার জাস্ট পোস্ট অরিকুলার রিজনে অ্যারাউন্ড 1 সেন্টিমিটার সাইজের একটা ইনসিশন দেওয়া হয়, এবং ওই ইনসিশনের মাধ্যমে আলটিমেটলি ক্রিনিওটমি করে, ওকে, বার হোল টেকনিকের মাধ্যমে ক্রিনিওটমি করে আলটিমেটলি নার্ভের কাছে চলে যাওয়া হয়, এবং নার্ভের কাছে চলে যেয়ে এই নার্ভ এবং আর্টারি দেখেন লুপ, দুই লুপের মাঝখানে এট ফার্স্ট অ্যাডিশন থাকলে অ্যাডিশন গুলোকে লাইসিস করে দেওয়া হয়, এবং দুই লুপের মাঝখানে টেফলন রাখা হয়। টেফলন দিলে কি হবে, টেফলন শীট দিলে এবার আর সে আগের মতো তো এটা কম্প্রেস করতে পারবে না, সহজ কথা ঘষা দিতে পারবে না। আর ঘষা না দিলে যে ধরনের অ্যাবনর্মাল অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হচ্ছিল, সে অ্যাবনর্মাল অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে না। তো চলেন একটা রিয়েল লাইফ ভিডিও দেখি কিভাবে অপারেশন গুলো করা হয়। Hello, my name is John Lee. I'm a neurosurgeon at the University of Pennsylvania. This video demonstrates a full microvascular decompression for trigeminal neuralgia. This is a minimally invasive procedure which is done while you are asleep. This incision is done behind ear, and it's a small incision, approximately 3 centimeters, which is just slightly over an inch. Trigeminal neuralgia is a debilitating and devastating, painful condition of the face. The best procedure to achieve long-term, lasting pain relief is a microvascular decompression. There are two main benefits of endoscopy. One is that the surgery can be done in a minimally invasive fashion. You can see here the burr hole that I'm making. সো এটাকে বলা হয় বার হোল টেকনিক। জাস্ট Most of the ক্রেনিয়ামের একটা অংশ surgery is done অ্যারাউন্ড 1 essentially সেন্টিমিটার through মধ্যে this একটা burr জায়গা hole. কাটা হয়। I'll expand this burr hole just slightly to identify important venous anatomy. The second benefit of endoscopy you will appreciate later in this video. Dural opening is approximately 1 centimeter in diameter. 1 centimeter is less than half an inch. As I open the dura, you can see the cerebrospinal fluid, which is clear and looks just like water. As the dura is opened, you can start to see the cerebellum. The microvascular decompression operation is a time-honored technique popularized by my mentor, Dr. Peter Janetta. I am now driving the endoscope into the brain. You are now seeing these spiderweb-like adhesions that suspend the brain. This is called the arachnoid. সো এটা হচ্ছে অ্যারাকনয়েড, অ্যারাকনয়েড গুলোকে I'm কাটা হবে। using standard microsurgical techniques with 2 hands to sharply cut the arachnoid so as to identify the relevant anatomy.
The endoscopic view is excellent. It provides a panoramic view. The other advantage of the endoscope is that on some occasions, I'll use angled scopes. I am now dissecting and opening the arachnoid over the 8th nerve, and you can just start to see the 5th nerve. By advancing the endoscope, I can more clearly see the offending vessel. The superior cerebellar artery here is to the right, and that is compressing the trigeminal nerve. তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কম্প্রেস Structure করতেছে। on the left, which is the vein, is still covered in arachnoid, and I generally leave that intact. I'm searching the superior side of the nerve to see if there is any other vascular compression. All I see is the continuation of the superior cerebellar artery. I have now isolated the superior cerebellar artery. This is the vessel that is rubbing on the trigeminal nerve. It's deforming it and thereby causing pain. This is the offending vessel and needs to be decompressed. I'm now bringing in the permanent implant, the shredded Teflon, that's going to be juxtaposed in between the trigeminal nerve and the superior cerebellar artery. This is going to help allow the nerve to heal and to help resolve the patient's pain. Once the Teflon is placed, I then close the dura. Here I put the interrupted silk sutures, and you can see how this is done right here. After the dura is closed, I then reconstruct the skull using a titanium mesh implant to protect the skull and your brain. Patients usually spend 2 to 3 days in the hospital. This concludes the video demonstrating a fully endoscopic microvascular decompression. হোপফুলি সবাই বুঝতে পারছেন। জি এই ভাইয়া। পর্যন্ত সবাই কি বুঝতে পারছে কিনা? জি ভাইয়া। each and everyone জি ভাইয়া। জি ভাইয়া। clear? জি 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 ক্লিয়ার। ভাইয়া। ওকে, আমার মেইন গোলই ছিল আপনাদেরকে অ্যাটলিস্ট এতটুকু ক্লিয়ার করা যে ট্রাইজেমিনাল নিউরালজিয়ার প্যাথোফিজিওলজিটা কি, কেন পেইনটা হয়। কারণ আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, আমরা অলমোস্ট সবাই জানি এবং ইভেন ফার্মাসিতেও জানে এই ধরনের পেইনের জন্য টেকনিক্যাল দিতে হয়। সো পেশেন্ট এই ধরনের পেইনের কথা বললেই সাথে সাথে টেকনিক্যাল দিয়ে দেওয়া হয় উইদাউট কাইন্ড অফ মেকিং দ্য exact diagnosis, like either it is classical or secondary or idiopathic. ওকে, কারণ যদি ক্লাসিক্যাল হয় দেখলেন ট্রিটমেন্টটা আসলে কি, ওকে, বা সেকেন্ডারি হলে ট্রিটমেন্ট কি, বা ইডিওপ্যাথিক হলে ট্রিটমেন্টটা কি। সো আমাদের অবশ্যই অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ফিজিশিয়ান এই জিনিসগুলো জানা উচিত। তো চলেন আমি একটা অ্যাটিপিক্যাল একটা কেস দেখাবো আপনাদেরকে আজকে। সো দেখেন এখানে আমরা কি দিতে পাচ্ছি, টিপিক্যালি বায়োল্যাটারাল হোয়াইট প্যাচ, নট স্ট্রায়া। সো along with oral ulcer with বুলা, দেখেন কিছু বুলা ফর্মেশন হয়ে আছে এবং রাপচার হয়ে আছে। সো নন রিমুভেবল হোয়াইট প্যাচ, এবং ইন্টারেস্টিংলি পেশেন্টের একই সাথে কমপ্লেন ছিল সিভিয়ার শক লাইক পেইন হুইচ ইজ পারসিস্ট অ্যারাউন্ড 3 to 4 সেকেন্ড। ওকে, তার মানে কি দেখেন এই ধর, এবং রাইট সাইড সেটা, তার ঘা ছিল দুই সাইডে, বাট রাইট সাইডে তার সিভিয়ার শক লাইক পেন ছিল ফর 3 to 4 সেকেন্ড। অ্যান্ড হিস্টোপ্যাথোলজিতে আমরা এই ধরনের প্যাচকে আমরা পেয়ে গেলাম লাইকেন প্লানাস, দ্যাট ইজ বুলাস ভ্যারাইটি অফ লাইকেন প্লানাস। অ্যান্ড হিস্ট্রি থেকে আমরা হিস্টোপ্যাথোলজি থেকে আমি ইনিশিয়ালি শুরু করেছিলাম আপনার লাইকেন প্লানাসের ট্রিটমেন্ট, বাট লাইকেন প্লানাসের ট্রিটমেন্ট দেওয়ার পরে তার ঘা কমা শুরু করেছে, বাট তার অ্যাগেইন ওই সিভিয়ার শক লাইক পেইনটা চলতেই ছিল, ওটা কমতেছিল না। তো আমি কখনোই চিন্তা করি নাই যে একটা ওরাল আলসারের সাথে একই পেশেন্টের আবার ট্রাইজেমিনাল নিউরালজিয়া হইতে পারে। ওকে, অ্যান্ড দেন যখন আমি আমার কার্মাজিপিন স্টার্ট করলাম, আলটিমেটলি দিস দ্য আলটিমেট রেজাল্ট, কমপ্লিট রিকভারি ফ্রম দ্য ওরাল আলসার অ্যান্ড নিউরালজিক পেইন অলসো। ওকে, সো এবং এমআরআই ছিল নর্মাল। সো যেহেতু এমআরআই নর্মাল, আলটিমেটলি দিস ইজ ইডিওপ্যাথিক ট্রাইজেমিনাল নিউরালজিয়া, আর এই জন্য কার্মাজিপিন ফুলি রেসপন্স করছে। তার মানে ইডিওপ্যাথিক ডায়াগনোসিস ছিল ইডিওপ্যাথিক ট্রাইজেমিনাল নিউরালজিয়া উইথ লাইকেন প্লানাস, হুইচ ইজ ভেরি রেয়ার। সো এই ধরনের কেস যে আলসারের সাথে অ্যালং উইথ ট্রাইজেমিনাল নিউরালজিয়া ইউজুয়ালি টিপিক্যালি একসাথে থাকে না ইউজুয়ালি,
বাট এই ক্ষেত্রে লাকিলি ভাবে এই কেসটাতে এরকম ছিল। সো আমি ওভাবে, কারণ যখন একটা আমরা আলসার দেখি তখন কিন্তু আমরা নিউরালজিক পেইন এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু মাথা থেকে বের করে ফেলি। সো এই কেসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, এই জিনিসটা আপনি চিন্তা করবেন যে এরাও হতে পারে কিন্তু। ওকে, ঠিক আছে। সো বিপ্লব সারোয়ার, হ্যাঁ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সরি আমি অনেক লেটে জয়েন করছি যদিও। দুইটা কোশ্চেন, একটা হচ্ছে কার্বামাজেপিন সেনসিটিভ যেগুলা থাকবে, এই সরি যেগুলাতে প্রবলেম হবে তাদেরকে আমরা কোন ড্রাগ দিব? অক্সিকার্বামাজেপিন দিব নাকি অন্য কোনো ড্রাগ চয়েস করব? ওকে, সো যাদের বেলায় কার্মাজিপিন সেনসিটিভ, মানে হাইপার সেনসিটিভিটি যাদেরকে শো হ্যাঁ, করবে, হাইপারসেনসিটিভিটি। তাদের জন্য আমরা দিব হচ্ছে ল্যামোটিগ্রিন। ল্যামোটিগ্রিন অ্যান্ড হচ্ছে গাবাপেন্টিন। ল্যামোটিগ্রিন দিয়েও কাজ করবে, গাবাপেন্টিন দিয়েও কাজ করবে। আচ্ছা। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এই যে তোমার লেটেস্ট যেই কেসটা দেখাইলা, এটা একই সাথে হচ্ছে আহ, ইয়ে আছে, আহ, আমরা কি এটা নিউরোলজিক্যাল পেইন, যেটা এই বার্নিং মাউথ সিনড্রোমের সময়ও তো এরকম অনেক সময় পেইন কমপ্লেন করে, এটা এক্ষেত্রে তো ডিফারেন্সিয়েট কিভাবে বায়োল্যাটারাল করবো? বলবে। বাট এই যে আপনার টিপিক্যালি স্যার ফিচার গুলো দেখেন, তার ফিচার ছিল সিভিয়ার শক লাইক পেইন 3 to 4 সেকেন্ড। ওকে, হ্যাঁ, আলসারের সাথে তো স্বাভাবিকভাবে শক লাইক পেইন থাকে না, কন্টিনিউয়াস বার্নিং থাকে। ওকে, আচ্ছা তো এর কারণে যদি তার যদি আলসারের পেন হতো, তাহলে টিপিক্যালি যেটা আমাদের স্টেরয়েড দেই, হাইড্রক্সিক্লোরোকুইন দেই, ওগুলোতে রেসপন্স করার কথা। তার আলসার কমতেছিল বাট তার পেইনটা যাচ্ছিল না। এটা আচ্ছা ইন্ডিকেট করে সামথিং ইজ ডিফারেন্ট। এন্ড দেন আমি চিন্তা করলাম যে ওকে, আগে কার্মাজিবিন স্টার্ট করি, এন্ড দেন একটা এমআরআই দিলাম, এন্ড দেন দেখা গেল যে একসাথে কাজ হয়ে গেল। আচ্ছা। আর আমরা ওই যে এইচএল এ যেই টেস্টটা করবো, এটা কি ইচ এন্ড এভরি কেসের ক্ষেত্রেই করা উচিত না, নাকি? আমরা তো ইউজুয়ালি নর্মাল আইডিয়াল প্র্যাকটিস তো অবশ্যই আপনি যেহেতু কার্মাজেপিন একটা মেডিকেশন, যেটা আপনাকে লাইফ লং খেতে হবে, কারণ ট্রাইজেনাল নিউরালজিয়া কিন্তু কখনোই ভালো হবে না। তো একে লাইফ লং খেতে হবে। ভালো হয়ে আমাদের যাবে। দেশে সবচেয়ে বেশি যেটা আমরা পাই, যে পেশেন্ট 1 মাস খায়, 2 মাস খায়, এরপরে মেডিকেশনটা বন্ধ করে রাখে। বাট আমাদেরকে তো এটা অবশ্যই বলা উচিত, রোগীদেরকে এটা আজীবন খেতে হবে, নাম্বার ওয়ান। যেহেতু লং টার্ম খেতে হবে, অবশ্যই এই ড্রাগটার তার হাইপার সেন্সিটিভ আছে কিনা এটা দেখে নেওয়া উচিত। আচ্ছা। আর একটা কোশ্চেন হচ্ছে যে এর আগে তো আমরা আমরা জানতাম স্টুডেন্ট লাইফে অনেক আগে থেকেই যে মানে এটা আহ, ইয়ের যে ভেসেলে বা ইয়েতে থাকলে, নার্ভ কম্প্রেশন থাকলে অনেক সময় ফেনল বা অ্যালকোহল দেয়া হয়। এই প্র্যাকটিসটা কি এখন কি আছে এখন না নাই? বন্ধ, এখন বন্ধ, এখন বন্ধ। এগুলোর কোনো সাইন্টিফিক রিসেন্ট কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কারণ আচ্ছা, আমরা যখন অ্যালকোহল দিব, অ্যালকোহল দিলে কি হবে, ওখানে নিউরোলাইসিস হবে, জায়গাটা টোটালটাই মানে একটা লাইসিস হয়ে যাবে আর কি, ন্যাক্রোসিস হয়ে যাবে। সো ন্যাক্রোসিস হলে আলটিমেটলি ওই স্ট্রাকচারটা ডিভাইরালাইজ হইলো, সাথে আরো কিছু ভাইটাল স্ট্রাকচার ডিভাইরালাইজ হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সো কারো যদি, হ্যাঁ, দ্যার ইজ অ্যানাদার ট্রিটমেন্ট অপশন হুইচ ইজ কল্ড নিউরোক্টমি। আমরা ট্রাইজিনাল নামটা কেটে দিতে পারি, অথবা ট্রাইজিনাল নামে যদি ম্যান্ডিবুলার ডিভিশনটা যদি আমরা স্পেসিফিক দেখলাম যদি ইনফেলবুলার নার্ভ ইনভলভ, সেক্ষেত্রে ইনফেরোবার নার্ভটার আমরা নিউরেক্টমি করতে পারি। অনেকেই প্র্যাকটিসটা করে, অনেকে ম্যাক্সিলারি নার্ভটা কেটে দেয়, নিউরেক্টমি করতে পারে। ওকে, বাট এটাও করা যায়। বাট এটার সাইড এফেক্ট হচ্ছে ওইটা, আপনার নার্ভটা কেটে দিলে আলটিমেটলি কি হচ্ছে, পেনফুল স্টিমুলাসটা আসলো না, বাট সেন্সিটিভ অ্যাগেইন ওই জায়গাটা টোটালটা কিন্তু টোটালি পার্মানেন্টলি সেন্সেশনটা লস নাম হয়ে হয়ে গেছে। যাবে। জি, হ্যাঁ, ওকে, ওকে। ওকে, থ্যাংক ইউ স্যার। সো এই ছিল আমাদের অল অ্যাবাউট ট্রাইজিউনাল নিউরালজিয়া। সো ট্রাইজিউনাল নিউরালজিয়া নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন, নাহলে আমি গ্লসোফেঞ্জিয়াল নিউরালজিয়া শুরু করবো। অলরেডি আমি টাইম এক্সিড করে ফেলছি। আমরা কি বুঝতে পারছি হোয়াট ইজ ট্রাইজিমিনাল নিউরালজিয়া সবাই? জি ভাইয়া, গ্লোসোফেরেঞ্জিয়াল বলেন। জি ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা গ্লসোফেরিয়াল নিউরালজিয়াতে চলে যাই। সো গ্লসোফেরিয়াল নিউরালজিয়া ইজ জাস্ট লাইক ট্রাইজিমিনাল নিউরালজিয়া, কোনো তফাৎ নাই। আর একটাই তফাৎ, সেটা হচ্ছে নার্ভ। ইন কেস অফ ট্রাইজিমিনাল নিউরালজিয়া, আচ্ছা আমরা যেটা করতে পারি, এই অংশটুকু আমরা এখানে রেখে দিতে পারি, আমরা বাকি অংশটুকু আবার রেকর্ড করতে পারি।